ঠিক আছে, সাদিয়া আপু প্লাস ভাই সম্মত কল দিচ্ছিলেন। থ্যাংক ইউ আপনাদেরকে। তাহলে দেখেন আমি শুরু থেকে শুরু করি। যে আপনারা যখন রিটার্ন আপনারা যখন পড়বেন আর কি, রিটার্ন একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন বাংলাদেশের জন্য ছিল, সেটা হচ্ছে আপনার যে বাংলাদেশের আপনার শাসন বিভাগের ক্ষমতা দিন দিন বাড়তেছে, কিংবা হচ্ছে বাংলাদেশের আইন বিভাগের ক্ষমতা দিন দিন কমছে। তো এই আইন বিভাগের কাজ কি বললাম বলেন তো? কাজ কি? পার্লামেন্টের কাজ কি? আইন বানানো। পার্লামেন্টের কাজ কি ভাই? আইন প্রণয়ন করবে। আর একটা কাজ আছে, এটা অনেকগুলো কাজ আর কি, আমরা জাস্ট শর্ট করে দিবে। আইন বানানো হচ্ছে মেন কাজ, সংবিধান বানানো, আইন বানানো। একটা হচ্ছে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে, শাসন বিভাগ মানে হচ্ছে মূলত প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা যেই শাসনটা চালায় আর কি, মন্ত্রী পরিষদ, তাদেরকে নিয়ন্ত্রণ করবে হচ্ছে আইন বিভাগ। ঠিক আছে, এখন বাংলাদেশে এটা খুব একটা কার্যকর হয় না। কেন হয় না ভাই? কারণ হচ্ছে বাংলাদেশে হচ্ছে ফ্লোর ক্রসিং আছে, ঠিক আছে, 70-তে। ওকে, সো আপনি হচ্ছেন প্রধানমন্ত্রী বা দলের বিরুদ্ধে গিয়ে কোনো ভোট দিতে পারবেন না। ঠিক আছে, তার মানে এই যে আপনার দলের বিরুদ্ধে মানে কি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, কারণ একই ব্যক্তি প্রধানমন্ত্রীও হয়, আবার দলের প্রধান হয়, সরকারের প্রধান হয়। তো ওনার বিরুদ্ধে আপনি কোনো কথাই বলতে পারবেন না সংবিধানে, সংসদে। তাহলে আপনি যার বিরুদ্ধে কথাই বলতে পারবেন না, তাকে আপনি নিয়ন্ত্রণ কেমনে করবেন? বুঝে গেছে ব্যাপারটা? তো এই যে এইগুলো হচ্ছে আপনার সবচেয়ে মানে ক্রুশিয়াল জায়গা, যেগুলো হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংশোধনের মাধ্যমে কিংবা হচ্ছে আপনার গণভোটের মাধ্যমে হচ্ছে কি করা ট্রাই করছে, মিটিগেট করা ট্রাই করছে। ঠিক আছে, তাহলে দেখেন এই যে 70 নম্বর ধারাটা লিখে রাখেন, এটা আমরা ভালো করে পড়বো আর কি যখন সংবিধানটা পড়াবো। আচ্ছা, তারপর দেখেন, আর শাসন বিভাগ মানে হচ্ছে আইনের প্রয়োগ করবে। ঠিক আছে, আপনার একটা আইন থাকবে না, এই আইনটাকে হচ্ছে বাস্তবে প্রয়োগ করবে হচ্ছে শাসন বিভাগ। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখেন এই শাসন বিভাগ গেল আমার, তারপরে হচ্ছে আমার বিচার বিভাগ। ঠিক আছে, তাহলে বিচার বিভাগ হচ্ছে কি ভাই? বিচার বিভাগ হচ্ছে মূলত হচ্ছে ওই কিছু আইন থাকে, এগুলা দিয়ে হচ্ছে তারা আইন কি করে বিচার করে এবং হচ্ছে আইনের ব্যাখ্যা দেয়। মূলত ধরেন সংবিধানে কোন একটা গ্যাঞ্জাম লাগছে, ঠিক আছে, সংবিধানে কোন একটা ব্যাখ্যা হচ্ছে অস্পষ্ট। হ্যাঁ, যেমন ধরেন আপনি কোটা সিস্টেমটা নিয়ে কথা বলতে পারেন। ঠিক আছে, কোটা সিস্টেমটা বললো কি, যে যারা হচ্ছে আপনার পিছিয়ে পড়া জনগণ আছে, তাদের জন্য কোটা ব্যবস্থা চালু করা যাবে। ঠিক আছে, এটা এটা সংবিধানে দেওয়া আছে। এখন এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলতে কি বোঝাচ্ছে, কত পার্সেন্ট কোটা আপনি দিবেন? ঠিক আছে, এইসব ব্যাপারে কিন্তু সংবিধানে কোনো কি নেই, আপনার কোনো বাধ্যবাধকতা নাই। ঠিক আছে, বা একচুয়ালি আপনি যা ইচ্ছা তা করতে পারবেন। ঠিক আছে, এই ব্যাপারটা সর্ট আউট করার জন্য আপনি চাইলে আপনি হাইকোর্টের কাছে বলতে পারেন যে ভাই, বা আপনি হচ্ছে বিচার বিভাগের কাছে বলতে পারেন যে ভাই এখন কি করা যায়। ঠিক আছে, যেমন ধরেন হচ্ছে 5 আগস্ট হচ্ছে সরকার পতন হইলো। ঠিক আছে, সরকার পতন হওয়ার পরে 8 আগস্ট হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিল। তাহলে এই যে ক্ষমতা নেওয়া যাবে কি না, এইটা ক্ষমতা নেওয়ার আগে আপনার রাষ্ট্রপতি কাকে নক করছে বলেন তো? কাকে নক করছে? প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি। কত নাম্বার ধারা মনে আছে কি আপনাদের সংবিধানের? 106। 106, 106 নাম্বার সংবিধানের 106 নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী আমাদের আমাদের রাষ্ট্রপতি হচ্ছে বিচার বিভাগের প্রধানের কাছে, মানে প্রধান বিচারপতির কাছে একটা অ্যাকনোলেজমেন্ট চাইছে যে দেশে তো এখন প্রধানমন্ত্রী নাই, পালায় গেছে, প্লাস দেশের অবস্থা খুবই খারাপ, কোনো ধরনের পার্লামেন্ট ওয়ার্কিং নাই, কোন সিস্টেম ওয়ার্কিং নাই, এখন আমরা কি করবো? এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে চাচ্ছি, এটা কি কোনো আইনের কোনো সমস্যা আছে কিনা, ব্যর্থ ঘটাবে কিনা? তখন প্রধান বিচারপতি বলছে যে না, সংবিধান অনুযায়ী এটা করা যায়। এই তখনই হচ্ছে শপথ গ্রহণ করছে। ঠিক আছে, তাহলে দেখেন আইন, শাসন, বিচার। তাহলে আপনার আইন মানে হচ্ছে বললাম পার্লামেন্ট। তাহলে পার্লামেন্টের বস কে বলেন তো? স্পিকার। পার্লামেন্টের বস হচ্ছে স্পিকার না? স্পিকার হচ্ছে যা ইচ্ছা তা করতে পারবে। যা ইচ্ছা তা করতে পারবে না, ওনারা করার কিছু প্রসিডিওর আছে, বাইরে কিছু করতে পারবে না। তবে স্পিকারের কথাই শেষ কথা।
ঠিক আছে? ইভেন এই সংসদ ভবন এলাকায়, সংসদ ভবন কোথায় বলেন তো? ঢাকার আপনার আগার ইয়ার পাশে না, ওই যে কি যেন জায়গাটার নাম, ঢাকা তো চিনি না ভালো করে, আগারগাঁওয়ের কাছে মনে হয় না, তেজগাঁওয়ের কাছে, ঠিক আছে? তো ওই যে ওই সংসদ এলাকা, যেটাকে আপনার সংসদ এলাকা বলে ঘোষণা করা হয়েছে, সেই এলাকাতে কোনো সংসদ সদস্যকে আপনি অ্যারেস্ট করতে পারবেন না। আপনি যদি অ্যারেস্ট করতে চান তাহলে কার পারমিশন লাগবে? হুম, স্পিকারের। স্পিকারের পারমিশন লাগবে। স্পিকারের পারমিশন ছাড়া আপনি কোন সংসদ সদস্যকে অ্যারেস্ট করতে পারবেন না। কোথায়? ওই সংসদের এরিয়ার মধ্যে উনি যত খারাপ কাজ করুক না কেন, আপনি হচ্ছেন একটা জেন্টাল নক করবেন যে স্যার এরকম একটা সমস্যা হয়েছে, ওনাকে অ্যারেস্ট করতে যাচ্ছি, তখন স্পিকার বলবে ঠিক আছে করেন, এরপরে আপনি অ্যারেস্ট করতে পারবেন, ঠিক আছে? যাই হোক, দেখেন এরপর হচ্ছে আপনার ওগুলো দেখা লাগবে না। এরপর হচ্ছে শাসন বিভাগের কাজ কি, বা নির্বাহী বিভাগের কাজ কি? এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ মানে যারা এক্সিকিউট করে। এক্সিকিউটিভ মানে হচ্ছে যারা এক্সিকিউট করে, মানে যারা হচ্ছে কি করে এটা মানে একদম প্রতিফলন ঘটায় আর কি। তাহলে ওরা হচ্ছে কি ভাই, রাষ্ট্রপতির নামে সবকিছু গৃহীত হয়, কিন্তু প্রধানমন্ত্রীর কর্তৃত্বে সব ক্ষমতা প্রযুক্ত হয়। এটা নিয়ে একটু গ্যাঞ্জাম লেগে যায় আমাদের। দেখেন তো, আবার দেখেন, নির্বাহী ব্যবস্থা গৃহীত হয় রাষ্ট্রপতির নামে, নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হয় প্রধানমন্ত্রীর কর্তৃত্বে। এটার মানে হচ্ছে আপনার যে ক্ষমতা আছে, ইউ হ্যাভ লটস অফ পাওয়ার, ঠিক আছে? আপনি হচ্ছেন আপনি যে কোনো চুক্তি করতে পারতেছেন, আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে, আইনের ভিতর থেকে আর কি, ঠিক আছে, সিদ্ধান্ত নিতে পারতেছেন। তারপরে হচ্ছে ধরেন হচ্ছে আপনি আপনি ইয়া জারি করলেন, ইমার্জেন্সি ল জারি করতে পারতেছেন, অনেক কিছু করা যায়, ঠিক আছে? এগুলা হচ্ছে জারি করবে হচ্ছে প্রধানমন্ত্রী, নির্বাহী ক্ষমতাগুলা মানে প্রয়োগ করবে হচ্ছে প্রধানমন্ত্রী, কিন্তু প্রয়োগ করবে এটা এটা করবে হচ্ছে রাষ্ট্রপতির নামে, রাষ্ট্রপতির নামে করবে, ঠিক আছে? যে তারা এমন ভাবে করবে এবং লিখে দিবে রাষ্ট্রপতির, মানে রাষ্ট্রপতির অনুমতি বা রাষ্ট্রপতির সাথে পরামর্শক্রমে বা রাষ্ট্রপতির নামেই গৃহীত হবে। এটা কেন করা হয় দেখেন, রাষ্ট্রপতি নামে যে গৃহীত হয় তার মানে হচ্ছে রাষ্ট্রপতির একনলেজ আছে, বা এই কাজটা রাষ্ট্রপতি করতেছে, এই টাইপের বুঝায় আর কি, ঠিক আছে? এই টাইপ যদি বুঝায়, এখন রাষ্ট্রপতি কোনো কাজের বিরুদ্ধে আপনি হচ্ছেন ফৌজদারি মামলা দায়ের করতে পারবেন না, ঠিক আছে? আপনি আপনি কোনো মামলা কি দায়ের করা যায় রাষ্ট্রপতির এগেনস্টে? না। যায়, যায়। দেখেন সংবিধানে আছে ফৌজদারি মামলা দায়ের করতে পারবেন না। তাহলে মামলা কত প্রকার হয় নরমালি? 2 ধরনের, ফৌজদারি আর দেওয়ানি। দেওয়ানি। দেওয়ানি মামলা কিন্তু আপনি দায়ের করতে পারবেন, ঠিক আছে? তো এটার ফুল প্রসেসটা আমি জানি না, যেহেতু আমি লয়ার স্টুডেন্ট না, বাট আমি প্রতিবারই মনে করি যে আমি জেনে নিব, ঠিক আছে? তো দেখেন, আপনি হচ্ছেন দেওয়ানি মামলা দায়ের করতে পারবেন। হয়তো আপনি আদালতের রাষ্ট্রপতিকে আপনি ইয়া করার ব্যাপারে, ঠিক আছে, ওই যে মানে সমন জারি করতে পারবেন না, হয়তো ওনার কোনো পক্ষ থেকে কেউ না কেউ আসবে আর কি, ঠিক আছে? ডিটেলসটা ইন্টারেস্টিং। লয়ার কেউ কি আছেন এখানে? আচ্ছা, কেউ নাই। আমি হচ্ছে জেনে জানাবো আপনাদেরকে, ঠিক আছে? যদি এটা জানার কোনো প্রয়োজন নেই, জাস্ট ফর ফান আর কি, ঠিক আছে? এরপরে দেখেন, এরপরে হচ্ছে কি আমাদের বিচার বিভাগ। তাহলে বিচার বিভাগের প্রধান কি হবে বলেন তো? প্রধান বিচারপতি, প্রধান। ঠিক আছে? প্রধান বিচারপতি। তাহলে প্রধান বিচারপতি হবে বিচার বিভাগের প্রধান, এবং হচ্ছে আপনার কতজন বিচারপতি থাকবে, কি হবে না হবে, এগুলো ঠিক করবে হচ্ছে কি প্রধান বিচারপতি নিজে ঠিক করবে, ঠিক আছে? উনি নিজে ঠিক করবেন। এবং হচ্ছে আপনার ওই যে এখন তো আরো পাওয়ার বাড়ায় দিচ্ছে, ঠিক না? এখন হচ্ছে কি করা হয়েছে বলেন তো, একটা বিচারপতি সচিবালয় গঠন, বিচার বিভাগের একটা পৃথক সুপ্রিম কোর্ট। সচিবালয়, হ্যাঁ, সচিবালয় গঠন করা হয়েছে, ঠিক আছে? তো এটার জন্য কিন্তু সার্কুলার আসবে, প্রায় 2000 মানুষ নিয়োগ দিবে, ঠিক আছে? আপনারা হচ্ছেন অবশ্যই কি করবেন, এখানে অ্যাপ্লাই করবেন, খুব ভালো করে একটা পড়া দেন, ঠিক আছে? মানে এখানে কিন্তু খুব পাওয়ার, ওরা তো কিন্তু সেপারেট করে দিচ্ছে, এখন প্রচুর পাওয়ার বেড়ে যাবে, সো এটা মিস করা যাবে না। তাহলে দেখেন, এই যে বিচার বিভাগ হচ্ছে আপনার সুপ্রিম কোর্ট, গণতন্ত্রের রক্ষা কবচ বলা হয় বিচার বিভাগের স্বাধীনতাকে। বিচার বিভাগ স্বাধীন থাকা মানে গণতন্ত্র থাকবে। কিভাবে থাকবে? যে আপনি হচ্ছেন যখনই কিছু একটা করবেন, ঠিক আছে, আপনার যখনই ধরেন সরকার কিংবা হচ্ছে পুলিশ বা কেউ খারাপ কিছু করবে, সাথে সাথে বিচার বিভাগ স্টেপ নিয়ে ফেলবে, করতে দিবে না বা শাস্তি দিয়ে দিবে। তাহলে এই যে শাস্তি দেওয়ার যে স্বাধীনতা, ঠিক আছে, এইটা থাকা মানে হচ্ছে গণতন্ত্র থাকা। ওকে, আচ্ছা দেখেন, তাহলে দেখেন বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান?
বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা বিদ্যমান বা মন্ত্রী পরিষদের সাথে সরকার ব্যবস্থা বিদ্যমান। তাহলে বাংলাদেশের সরকার ব্যবস্থা হচ্ছে আপনার এই লং ব্যাচে যারা আছেন, ঠিক আছে, আপনাদেরকে একটা ভালো আর্টিকেল শেয়ার করছে আজকে, পিডিএফ দিছে টেলিগ্রামে, পাইছেন আপনারা ইরান নিয়ে? এটা পড়বেন, ঠিক আছে, এখনই পড়ে রাখেন। রিকেন আগে পড়বেন এমন না, এখনই পড়ে রাখেন, কারণ পিডিএফ চলে আসতে পারে। দেখেন যে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা, প্রথমে বাংলাদেশ ছিল হচ্ছে সংসদীয় গণতন্ত্র বিশ্বাসী ছিল, ঠিক না? 1972 থেকে কত পর্যন্ত? 75 পর্যন্ত। কত পর্যন্ত? 75 পর্যন্ত। 75-এ কি হয়েছে বলেন তো? কি হয়েছে 75-এ? সামরিক শাসন। না, হ্যাঁ, ঠিক আছে, কি হয়েছে? বাকশাল হয়েছে, মানে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু হয়ে যায়। খেয়াল রাখবেন, আপনার 72 থেকে 75 পর্যন্ত, 75-এর জানুয়ারি পর্যন্ত ছিল আপনার কি সংসদীয় গণতন্ত্র, ঠিক আছে। আর 75-এ চালু হয় হচ্ছে আপনার রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, ঠিক আছে। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চলে হচ্ছে 75 থেকে 91 পর্যন্ত, 1991। এগুলো কিন্তু হুট করে দেখবেন রিকেনে চলে আসছে। 91 যে নির্বাচন হয়, এরশাদকে যে আপনারা তাড়ান, সেই আন্দোলন 91 যে নির্বাচনটা হয়, 91 নির্বাচনের পরে পরে গিয়ে কি হয় বলেন তো? কততম সংশোধনী? দ্বাদশ। সব খেয়ে বসে আছেন। সংবিধানের 12তম সংশোধনী হয়, 12তম সংশোধনীর মাধ্যমে আবার রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সরিয়ে কি করা হয়? সংসদীয় গণতন্ত্র বা প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়, ঠিক আছে। তাহলে এই 91 থেকে বর্তমান পর্যন্ত এটা ঠিক আছে। তাহলে বাংলাদেশ এখন পর্যন্ত দুই ধরনের সরকার ব্যবস্থার মধ্যে ছিল। একটা ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, এটা হচ্ছে 75 থেকে 91, 91-এর পর থেকে এবং 75-এর আগ পর্যন্ত ছিল সংসদীয় গণতন্ত্র। বুঝতে পারছেন ব্যাপারটা ভাই? কোনো কোশ্চেন? নাই ভাইয়া কোনো বুঝি নাই, ভালো হয়। বোঝেন নাই? আচ্ছা, 1972 সাল থেকে, ঠিক আছে, আপনার 75 সাল পর্যন্ত, মানে বাকশাল চতুর্থ সংশোধনী, সংবিধানের চতুর্থ সংশোধনী আগ পর্যন্ত, ঠিক আছে, বাংলাদেশ ছিল হচ্ছে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা। মানে সরকারের প্রধান থাকবে রাষ্ট্রপতি, সরি প্রধানমন্ত্রী, একজন নামকা অবস্থা রাষ্ট্রপতি থাকবে, ঠিক আছে। উনি হচ্ছেন ফর শো টাইপের, উনি কোনো কাজ করবে না, শুধু সাইন করবে, কিন্তু ফুল পাওয়ার থাকবে হচ্ছে প্রধানমন্ত্রীর হাতে 75-এর জানুয়ারি পর্যন্ত, ঠিক আছে। পরবর্তীতে 75-এর চতুর্থ সংশোধনী করে বঙ্গবন্ধু। তারপরে আপনার এই 75-এর পরে, ঠিক আছে, 75 থেকে একেবারে 1991 পর্যন্ত, 91 পর্যন্ত আপনার বাংলাদেশ ছিল হচ্ছে ওই ওই 75-এর যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা ছিল সেরকমই, ঠিক আছে। তাহলে 91 পর্যন্ত দেশ চালাইছে রাষ্ট্রপতি, ঠিক আছে, সহজ বাংলায় বললে। 91 নির্বাচন হয়, বিএনপি ক্ষমতায় আসে, বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী কি হয়? খালেদা জিয়া হয় আর কি, ঠিক আছে। হ্যাঁ, খালেদা জিয়া আসেন ক্ষমতায়, ক্ষমতায় আসেন 91-তে। এরপর একটা গণভোটের মাধ্যমে, ঠিক আছে, গণভোট তো হয়েছে মনে হয়, যাই হোক, 91-এর পরে হচ্ছে উনি কি করে একটা সংবিধান পরিবর্তন করে, ওইটা হচ্ছে 12তম সংশোধনী। কততম? 12, ঠিক আছে। এই 12তম সংশোধনীর মাধ্যমে উনি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা পরিবর্তন করে পুনরায় পুনরায় প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা চালু করেন। আর 91-এর পর থেকে বর্তমানে এমনই চলতেছে। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, রেকর্ড থাকবে, আপনি দেখে নিতে পারবেন, নাহলে আমাকে আবার জানাবেন। দেখেন, আইন বিভাগ আর সংসদীয় সরকার ব্যবস্থায় মন্ত্রিসভার অভিভাবক হচ্ছে জাতীয় সংসদ। মন্ত্রিসভার অভিভাবক মানে কি? দেখেন, রিটেনের ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে এখন। আপনার সংসদ মন্ত্রিসভার অভিভাবক মানে হচ্ছে মন্ত্রী, অভিভাবকের কাজ কি? গার্জিয়ান কি করে ভাই? গার্জিয়ান দেখে আপনি ঠিকঠাক চলতেছেন কিনা, রাত 6টার আগে, সন্ধ্যা 6টার আগে বাসায় আসছেন কিনা, ঠিক আছে, কোনো বদমাইশি করছেন কিনা, পাড়ায় মারামারি করছেন কিনা, এটা হচ্ছে অভিভাবকের কাজ, গার্জিয়ানের কাজ। তো আপনার মন্ত্রিসভার গার্জিয়ান মানে হচ্ছে মন্ত্রী পরিষদ বা মন্ত্রিসভা ঠিকঠাক কাজ করতেছে কিনা, দুর্নীতি করতেছে কিনা, ঠিক আছে, ক্ষমতার অতিরিক্ত অপব্যবহার করতেছে কিনা, ঠিক আছে, অপব্যবহার করে না কিছু ক্ষেত্রে, ঠিক আছে, এই ধরনের বদমাইশি গুলো করতেছে কিনা, যদি করে তাহলে হচ্ছে ওকে পানিশ করতে পারবে।
অনাস্থা ভোট দিতে পারবে, এটা করে জাতীয় সংসদ। তাহলে এই সংসদকে বলা হয় মন্ত্রিসভার অভিভাবক। বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ, এটা 65-1 অনুচ্ছেদে আছে। ঠিক আছে, দেখেন যে আপনার নির্বাচিত সংসদ সদস্য হচ্ছে 300 জন। ওকে, আর হচ্ছে আপনার নারী, সংরক্ষিত নারী কতজন? 50। 50। আর এটার মেয়াদ আছে কত বছর পর্যন্ত? 2044। 2044 পর্যন্ত 33। না, 44। 40 44। পর্যন্ত। হুম, বুঝি নাই, আবার বলো। 2044 পর্যন্ত। হ্যাঁ, 44। ঠিক আছে, এটা কততম সংশোধনী ছিল মনে আছে? 17 নম্বর। 17তম সংশোধনী ছিল এটা। যাই হোক, দেখেন সংসদের স্থায়ী আসন হবে ঢাকায়, মানে এটা ঢাকাতেই হচ্ছে সংসদের অধিবেশন বসবে। মন্ত্রিসভা আইনসভা লাগবে না, তারপর হচ্ছে সংসদের কথা লাগবে না। আপনার জাতীয় সংসদের ইংরেজি নাম হচ্ছে হাউস অফ দ্য নেশন। হাউস অফ দ্য নেশন, ঠিক আছে। আমাদের জাতীয় সংসদের ইংরেজি হচ্ছে হাউস অফ দ্য নেশন। আর আমাদের প্রতীক হচ্ছে শাপলা, এটা খেয়াল রাখবেন। আপনার জাতীয় সংসদের প্রতীক হচ্ছে শাপলা। এই জন্য দেখবেন যে আমাদের স্পিকার যখন বসেন তার পিছনে বড় করে একটা শাপলার ইয়া থাকে আর কি। হ্যাঁ, আর এই এনসিপি শাপলা চাচ্ছিল, এনসিপি কে শাপলা দেওয়া হয়নি এই জন্য। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন সংসদের রেকর্ড হয় শুধু বাংলায়। রেকর্ড হচ্ছে কি জানেন, সংসদে আপনি যা করেন, ঠিক আছে, সবকিছু রেকর্ড থাকা লাগে, সবকিছু। ধরুন আপনি গালি দিয়েছেন একটা, সেটা একটা রেকর্ড থাকবে আর কি। ঠিক আছে, এবং গালিগুলো তো রেকর্ড করলে এটা অশ্লীল। ঠিক আছে, ধরুন কথা বলতে বলতে উল্টোপাল্টা কথা মুখ দিয়ে বাইর হয়ে গেছে, যেটা কিনা সুন্দর না, তখন এটাকে আমার কি করা লাগে বলেন তো? এটা একটা টার্ম আছে, সংসদীয় ভাষায় কি বলে? এক্সপাঞ্জ। এক্সপাঞ্জ। ঠিক আছে, অর্থাৎ আপনি যখন সংসদে বৈশা কথা যা বলেন, যা কথাবার্তা বলেন, সবকিছু রেকর্ড থাকে। কিন্তু আপনি এমন উল্টাপাল্টা একটা কথা বলে ফেলছেন আর কি, যেটা আসলে সুন্দর না, বা যেটা হচ্ছে আমাদের সাথে যায় না, তখন হচ্ছে ওই জায়গাটুকু আমার কি করা লাগে, যে টুট 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 করেন না বাংলা ছবিতে গালির সময়, ঠিক আছে, ওরকম করে টুট 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 করা লাগে আর কি আমার। ঠিক আছে, সেটা বলে এক্সপাঞ্জ। ঠিক আছে, এক্সপাঞ্জের একটা সমার্থক হিসেবে রাব আউট, ঠিক না, এটা পরীক্ষা হচ্ছে আসে। ওকে, ঠিক আছে। তাহলে দেখেন সংসদের কার্যধারার কোনো কিছু নিয়ে আদালতে প্রশ্ন করা যাবে না, এটা খুব গুরুত্বপূর্ণ। সংসদে যা হোক এটা নিয়ে আপনি আদালতে প্রশ্ন করতে পারবেন না। মন্ত্রিসভার সদস্যগণ যৌথভাবে সংসদের নিকট কি থাকবে, বাধ্য থাকবে, জবাবদিহি করতে বাধ্য থাকবে। ঠিক আছে, এটাকে বলে কন্ট্রোল ওভার এক্সিকিউটিভ। ঠিক আছে, কন্ট্রোল ওভার এক্সিকিউটিভ মানে কি? এক্সিকিউটিভ মানে শাসন বিভাগ। ঠিক আছে, শাসন বিভাগ কে কন্ট্রোল করবে হচ্ছে পার্লামেন্ট। ঠিক আছে, দেখেন জাতীয় সংসদের অনুমতি ছাড়া জরুরি অবস্থা জারি ঘোষণা নির্দিষ্ট সময় পরে অকার্যকর হয়ে যায়। এই নির্দিষ্ট সময় মানে কত সময় বলেন তো? ওই লেখা আছে 120 দিন। কতদিন? 120 দিন। আপনি যদি 120 দিন হচ্ছে জরুরি অবস্থা জারি করে রাখেন, আর তারপরে যদি আপনি সংসদে পারমিশন না নেন, তখন সেটা বাতিল হয়ে যাবে। তো এটা করার জন্য কি করা লাগে বলেন তো? কি করে সরকার? আপনি তো 119 দিন করবেন, তারপর একদিন গ্যাপ রাখবেন, এবার আবার 119 দিন করবেন, এরপর আবার গ্যাপ রাখবেন। চিটিং তো অনেকভাবে করা যায় করতে চাইলে, ঠিক না? তো এইটা নিয়েও কিন্তু কথা হচ্ছিল। অগাস্ট মাসে যখন আওয়ামী লীগ সরকার হচ্ছে কি হয়েছিল, আপনার ইমার্জেন্সি ল জারি করে দিয়েছিল, তখন হচ্ছে এখানে কথা হচ্ছিল। ঠিক আছে, কি কথা হচ্ছিল, যে আমাদের এই যে ইমার্জেন্সি ল জারি করার যে ক্ষমতা দেওয়া হয়েছে, ইন্ডিয়াতে সেম ক্ষমতা আছে। তবে আপনি বাংলাদেশে হচ্ছে ইনফিনিট টাইমস এর জন্য আপনি এই সাইকেলটা কন্টিনিউ করতে পারবেন। 119 দিন একদিন গ্যাপ, 119 দিন একদিন গ্যাপ, 110 দিন একদিন গ্যাপ, এইভাবে আপনি অনন্তকাল করতে পারবেন। ঠিক আছে, কিন্তু ইন্ডিয়ান সংবিধানে সম্ভবত এটা কি আছে, লিমিটেশন দেওয়া আছে, যে আপনি কতবার 119 দিন করতে পারবেন, বা 120 দিন করে এইভাবে গ্যাপ দিয়ে দিয়ে জারি করতে পারবেন। এটা বাংলাদেশ সংবিধানে নাই। পরবর্তী সময়ে যখন হচ্ছে আপনার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিচ্ছে, তখন সংবিধান সংস্কারের যতগুলো আপনার ম্যান্ডেট আসছে, সরি,
সংবিধান সংশোধনের যতগুলো আইডিয়া আসছে, প্রপোজাল আসছে, তার মধ্যে এটাও ছিল যে এই যে ইমার্জেন্সি ল জারি করার একটা ফ্রিকোয়েন্সি সেট করে দিবে যে এর বেশি আপনি পারবেন না। বুঝতে পারছেন? তো এই জন্য হচ্ছে সংবিধান বুঝতে হইলে খুব ভালো করে আপনি ওই জুলাই গণ অভ্যুত্থানের সনদ যেটা যেটা সাইন করছে, এখানে সংবিধান সংশোধন বিষয়ক যতগুলা আহ, ইয়া আছে আর কি, ধারা আছে, এগুলো পড়বেন। এগুলো কিন্তু ভাইবাতে খুব জিজ্ঞেস করছে ভাই এইবার না আমাদের সময় আর কি। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ইন্টারেস্টিং, পড়লে মজা আর কি, না পড়লে যে পরীক্ষা আসবে এমন না, বাট শিখতে হইলে পড়তে হবে, অনেক মজা পাবেন। যাই হোক, এরপর দেখেন আপনার হচ্ছেন স্থানীয় সরকারের কার্যাবলী নির্ধারণ করে হচ্ছে জাতীয় সংসদ, যুদ্ধ ঘোষণা অনুমতি দেয় জাতীয় সংসদ, এগুলো আমরা সংবিধান ঘোষণার সময় পড়বো। সংসদের অনুমতি ছাড়া হচ্ছে আপনি কর আরোপ বা গ্রহণ করতে পারবেন না। ঠিক আছে, আর এই যে কর আরোপ করবেন, কর বাড়াবেন, কর কমাবেন, এগুলোকে বলে অর্থ বিল। ঠিক আছে, এগুলো আমরা সবগুলা এই পরের ক্লাসে পড়বো। আচ্ছা দেখেন যে অধ্যাদেশ জারি মানে কি বলেন তো? অধ্যাদেশ এবং আইনের পার্থক্য কি বলেন তো? সংসদ না থাকলে তখন হচ্ছে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে। হ্যাঁ, আর অধ্যাদেশও এক ধরনের আইন, অধ্যাদেশও এক ধরনের আইন, তবে এই আইনটা হচ্ছে রাষ্ট্রপতি নিজে জারি করে যখন সংসদ নাই। যেমন এখন সংসদ নাই, এখন অনেকগুলো আইন হচ্ছে না, এই সবগুলো আইন হচ্ছে কি নামে? অধ্যাদেশ নামে। আপনি যখনই কোনো একটা জিনিস দেখবেন নতুন কিছু করছে, নাম হচ্ছে অধ্যাদেশ। ঠিক আছে, তাহলে যখন আপনার সংবিধান নাই, যেমন বর্তমানে হচ্ছে আপনার সংসদই নাই, সংবিধান আছে সরি, সংসদ নাই। ঠিক আছে, আরেকটা হচ্ছে অধিবেশন নাই। অধিবেশন নাই মানে হচ্ছে একটা সংসদ অধিবেশনের পরে আরেকটা সংসদ অধিবেশন আসতে আপনার একটা গ্যাপ থাকে। ঠিক আছে, এখন আপনার ইমার্জেন্সি একটা আইন লাগতেছে, ইমার্জেন্সি। যেমন ধরুন হচ্ছে আপনার নিরাপদ সড়ক আইন। ঠিক আছে, নিরাপদ সড়ক আইনটা কিন্তু হচ্ছে অধ্যাদেশ দিছিল আগে, প্রচুর আন্দোলন চলতেছে ভাই, এখন তো আর আপনার সংসদ বসা সম্ভব না আন্দোলনের মধ্যে। তো রাষ্ট্রপতিকে দিয়ে একটা অধ্যাদেশ জারি করে দিছে, ওই অধ্যাদেশটাকে পরে আইনে পরিণত করে দিছে। ঠিক আছে, তাহলে অধ্যাদেশও এক ধরনের আইন, কিন্তু ওই আইনটা হচ্ছে কি সংসদের অনুমোদন লাগে। অনুমোদন না করলে এটা কি হয়ে যাবে বলেন তো? বাতিল হয়ে যাবে। তো এই যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার, ঠিক আছে, বিভিন্ন ধরনের হচ্ছে আপনার অধ্যাদেশ জারি করতেছে, এটা কার্যকারিতা নির্ভর করবে কার উপরে বলেন তো? কার পরবর্তী উপর? সংসদের উপরে। পরপরই সংসদের উপর ভাই। ঠিক আছে, এখন পরবর্তী সংসদ আইসা যদি বলে যে না, এই আগের গভর্নমেন্টের এগুলা সুন্দর না, এগুলো অবৈধ ছিল, তাহলে কিন্তু ভাই ঝামেলা হয়ে যাবে। একটা অধ্যাদেশ, একটা আইনও টিকবে না, সব বাতিল। বুঝতে পারছেন? এই জন্য কিন্তু পত্র পত্রিকা লিখালেখি হচ্ছে। এই জন্য দেখবেন হচ্ছে বিএনপি, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার জামাত বা এনসিপি, ঠিক আছে, সবগুলা দলকে নিয়ে একসাথে একটা মানে মতামত নিয়ে এরপরে গিয়ে হচ্ছে আপনার কি করতেছে, আপনাকে অধ্যাদেশ দিচ্ছে। কারণ ওরা জানে যদি এই এই ওরাই তো সরকার গঠন করবে, ঠিক না? তো ওনারা যদি পরবর্তী সময়ে কি করে বাতিল করে দেয়, তো ওনারা যাতে বাতিল না করতে পারে বা না করে, এই জন্য ওদেরকে নিয়েই আইনটা বানাচ্ছে। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। প্রতিরক্ষা, গণভোটের মাধ্যমে আইন করা যায় না, অধ্যাদেশ বা আইন? গণভোটের মাধ্যমে মতামত নেওয়া যায়, বুঝছেন? আইন বানাতে পারবেন না। আইন বানাবেন কিভাবে? মতামত নেওয়া যাবে। ঠিক আছে, যেমন ধরুন হচ্ছে এই যে এই এই তো আসছে নির্বাচনে আপনারা সব ভোটার হয়েছেন না? সবাই তো ভোটার। আসছে নির্বাচনে গণভোট হবে একটা, নির্বাচনের সাথে আর কি। এটার মাধ্যমে আপনি আইন বানাইতে পারবেন না, এটা একটা মতামত নিবেন আপনি। ঠিক আছে, মতামত নেওয়ার পরে গিয়ে হচ্ছে আপনি ইয়া করবেন, ওই সেটাকে হচ্ছে আইন বানাবেন বা আইনটা বানাবেন আর কি। মানুষ এটা চাচ্ছে, ঠিক আছে আইনটা বানাও। ঠিক আছে, নর্মালি গণভোট অনেক ভাবে হয় আর কি। আরেকটা হচ্ছে কি জানেন, যে আপনি আইনটা বানানোর পরে গিয়ে মতামত দিতে পারেন। ঠিক আছে, যে আমি আইনটা বানাইছি, এবার মানুষ কি বলে একটু দেখি। বুঝতে পারছেন? তো আচ্ছা, মতামত যদি কম পড়ে তাহলে কি আইনটা বাতিল হয়ে যাবে? হ্যাঁ, বাতিল তো করবে না। স্বাধীন হয়ে যাবে। ঠিক আছে, মোট 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 কথা হচ্ছে ধরেন আপনি একটা আইনকে কখন আপনি ডেভেলপমেন্টের আগে আর কি, আইনটা আপনি বানানোর সাথে সাথে কার্যকর করবেন না,
আপনি আইনটা বানানোর পরে না হয় একটা দিলেন, গণভোট দিলেন যে মানুষ কি চায়। মানুষ চাইলো না, আপনি আইনটা বানালেন না আর কি। ঠিক আছে, ব্যাপারটা এরকম না যে আপনি আইনটা বানায় ফেলবেন, বানানোর পরে এক্সিকিউট করে ফেলবেন, এক্সিকিউশনের পরে গণভোট করতে লাভ নাই। ঠিক আছে, এক্সিকিউশনের আগে গণভোট লাগে, যে মানুষ কি চায় আমি আগে দেখি, এরপরে হচ্ছে আমি কি করব, আইনটা হচ্ছে বানাবো বা এক্সিকিউট করবো অথবা আমি করবো না। ঠিক আছে, যেমন অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে অনেকগুলা জুলাই ঘোষণার উপরে হচ্ছে কি দিচ্ছে আবার গণভোটের নিবে আর কি, হ্যাঁ ভোটের দিনে আর কি। এটা হচ্ছে ওরা একটা অধ্যাদেশ জারি করে দিচ্ছে আর কি, যে আপনার যদি গণভোটে এটা জিতে যায় তাহলে পরবর্তী সরকার 180 দিনের মধ্যে কার্যকর করবে। ঠিক আছে, আবার বিএনপির অনেক নেতারাও কিন্তু বলছে যে এরকম অধ্যাদেশ জারির মানে এখতিয়ার এই সরকারের নাই। ঠিক আছে, এগুলো আসলে আপনার একটু টেকনিক্যাল ইস্যু তো, সো আপনার হচ্ছে এগুলা নিয়ে অনেক লিখালিখি হচ্ছে পত্র পত্রিকায়, অনেক আপনার আইনজীবী অনেক মতামত দিচ্ছে পক্ষে বিপক্ষে, এগুলো পত্রিকায় পড়তে হবে। ঠিক আছে, এগুলো আসলে শুধু আপনাদের না, আমরা যখন হচ্ছে আপনার নির্বাচন ওই যে ইয়ার জন্য পড়তেছিলাম আর কি, ভাইবার জন্য আমাদের রিটেনের গ্রুপ আছে, ওখানে দেখতাম ঝগড়া লেগে আছে, উনি এটা বলে আমি এটা বলি, এই একজন এটা বলে, ঠিক আছে ও এটা বলে। ঠিক আছে, কারণ হচ্ছে এগুলোর কোনো কি নাই, স্পষ্ট কোনো ধরনের ব্যাখ্যা নাই। ঠিক আছে, আচ্ছা আমরা কিন্তু এখন 2 পেজ পড়তেছি। ঠিক আছে, এগুলো আসলে পড়ার কিছু নেই, এগুলো নিজেরা পারবেন, আমি তো একটু পড়ায় দিচ্ছি যাতে আপনাদের বেসিকটা ক্লিয়ার থাকে। ঠিক আছে, অনেকে সংবিধান পড়েন না, এইগুলা বোঝেনও না। আমি ভাই সংবিধান পড়ছি আল্লাহর রহমতে 2006 সালে, তখন একদম পিচ্ছি। তখন মামা বিসিএস পরীক্ষা দিত, ঢাকা ভার্সিটিতে পড়তো, আর মামা বিসিএস পরীক্ষা প্রিপারেশন নিত, আমাকেও পড়াইতো বা একসাথে বুঝাইতো আর কি, বুঝাইতো মানে উনি প্র্যাকটিস করতো আর কি আমার উপর দিয়ে। ঠিক আছে, তো ওই পড়তে পড়তে সংবিধান নিয়ে একটা ভালো দক্ষতা আসছিল আর কি। আচ্ছা, এরপর দেখি আমরা অধ্যাদেশ জারি পরে, অধ্যাদেশ জারি করার পরে যখন হচ্ছে আপনার সংসদ অধিবেশন বসবে, বসার 90 ডেজ এর মধ্যে হচ্ছে আপনাকে এটা আইনে রূপান্তর করতে হবে, অথবা এটা বাতিল হয়ে যাবে। ঠিক আছে, সংসদের হুইপকে বলা হচ্ছে সচেতক। হুইপের কাজ কি ভাই? হুইপের কাজ হচ্ছে আপনার স্পিকারকে সাহায্য করা, হ্যাঁ, তারপরে স্পিকার আপনার আপনার সংসদ অধিবেশন চলাকালীন সময়ে সবাই যাতে হচ্ছে আসন গ্রহণ করে গ্যাঞ্জাম না করে। বাংলাদেশে তো গ্যাঞ্জাম হয় না খুব একটা, ঠিক না? আপনার হচ্ছেন গ্যাঞ্জাম হয়ে হচ্ছে বিভিন্ন দেশে দেখেন না, মারামারি, চেয়ার মারতেছে, হ্যান ত্যান। ঠিক আছে, এগুলো যখন হবে আর কি, তখন হচ্ছে কি হবে, যাতে উনি কন্ট্রোল করতে সাহায্য করবে আর কি স্পিকারকে। হুইপদেরকে আপনি সহকারী স্পিকার হিসেবে মনে রাখতে সুবিধার জন্য আর কি। আবার এটা আবার সত্যি সত্যি লেখা দিয়েন না সহকারী স্পিকার, তখন হচ্ছে নাম্বার আপনারটা কাটবে আমারটাও কাটবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন, এরপরে হচ্ছে সংসদের সভাপতি হচ্ছে স্পিকার। সভাপতি মানে প্রধান আর কি, সংসদের প্রধান হচ্ছে কি স্পিকার। ঠিক আছে, তারপর হচ্ছে স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচিত অপসারিত সংসদ সদস্যদের ভোটাভুটি পারবেন কিছু। আচ্ছা এটা দেখেন, এটা খুব মজার। যখন আপনার দুইটা পক্ষ সমানভাবে বিভক্ত হয়ে যায়, তখন আপনার কাস্টিং ভোট দেওয়া যায়, স্পিকার দেয়। কাস্টিং ভোট হচ্ছে কি দেখেন, ধরেন হচ্ছে কোনো একটা বিল উঠছে পাশ করার জন্য, এখন 300 জনের মধ্যে 150 জন, ধরেন 300 জন উপস্থিত আছে, তার মধ্যে 150 জন দিল হচ্ছে হা ভোট। 1 মিনিট, ঠিক আছে, এক পক্ষে পড়লো হা ভোট পড়লো 150, না ভোট পড়লো 150। এখন কি হবে, সব তো ইকুয়াল হয়ে গেল, তখন স্পিকার নিজে একটা ভোট দিতে পারবে, এটাকে বলে কাস্টিং ভোট। কাস্টিং ভোট, কারণ স্পিকার নিজে হচ্ছে কি সংসদ সদস্য। ঠিক আছে, সাধারণত উনি ভোট দেয় না। ঠিক আছে, আচ্ছা, নবনির্বাচিত সংসদ সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান পূর্ববর্তী সংসদের স্পিকার। ঠিক আছে, এখন দেখেন যে পূর্ববর্তী স্পিকার তো বর্তমানে নাই। পূর্ববর্তী স্পিকার বলতে কাকে, কে বলেন তো? শিরিন শারমিন না? ঠিক আছে, উনি তো নাই, উনি তো পদত্যাগ করছেন, তাইলে নেক্সট সংসদ সদস্যদের শপথ কে পড়াবে? প্রশ্ন বুঝছেন? বিচারপতি। বিচারপতি আছে, আর এনিওয়ান? প্রধান নির্বাচন কমিশনার। প্রধান নির্বাচন কমিশনার, বিচারপতি না। ঠিক আছে, প্রধান নির্বাচন কমিশনার। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। দেখেন, যখন নিয়মটা হচ্ছে আপনার স্পিকার হচ্ছে ওই এমপি যারা হবে তাদেরকে হচ্ছে স্পিকার
আপনার শপথ বাক্য পাঠ করাবে। বাট কোনো কারণে যদি স্পিকার অসমর্থ হন, অসমর্থ, ফিজিক্যালি অসমর্থ, দেশে নাই, ঠিক আছে, কিংবা হচ্ছে আপনার উনি যদি আপনার অস্বীকৃতি জানান, ঠিক আছে, তখন হচ্ছে ওই আপনার স্পিকারের পরিবর্তে প্রধান নির্বাচন কমিশনার শপথ বাক্য পাঠ করে, প্রধান নির্বাচন কমিশনার। কারণ ওই নির্বাচন কমিশনার তো নির্বাচন করে ওদেরকে নিয়ে আসছে, বুঝছেন? এটা খেয়াল রাখবেন, এটা চলে আসতে পারে, এটা এইভাবে আসতে পারে যে আগামী সংসদ নির্বাচনের নির্বাচিত ব্যক্তিদের শপথ বাক্য পাঠ করাবে কে, এটা এইভাবে চলে আসতে পারে, ঠিক আছে। ভাই বাংলাদেশের বর্তমান সিস্টেম হচ্ছে, হ্যাঁ, ভাই, তাহলে ডেপুটি স্পিকারের কাজটা কি? ডেপুটি স্পিকারের কাজটা হচ্ছে স্পিকারকে সাহায্য সহযোগিতা করবে। স্পিকার, এটা ওদের মূলত কাজটা শুরু হয় হচ্ছে আপনার ইয়েতে, ওই স্পিকার যখন রাষ্ট্রপতি হয়ে যায়, ঠিক আছে, স্পিকার যখন রাষ্ট্রপতি হয়ে যায় তখন স্পিকার হয় আপনার ডেপুটি স্পিকার, ঠিক আছে। আর এখন ধরেন হচ্ছে স্পিকার পদত্যাগ করছে, তখন ডেপুটি স্পিকার হচ্ছে স্পিকারের দায়িত্ব নিতে পারে, ঠিক আছে। এখন সরাসরি পারে কিনা, নাকি একটা ভোট হবে, এগুলো আসলে আইনের ব্যাপার। তো বাংলাদেশে এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয় না আসলে আগে, ঠিক আছে, এই জন্য এগুলো নিয়ে ডিরেক্ট আলোচনা করা যাচ্ছে না, ঠিক আছে। বাংলাদেশে এই ক্রাইসিসটা এইবারই প্রথম যে ধরেন শিরিন শারমিন পদত্যাগ করছে, আপনার ডেপুটি স্পিকার টুকু সাহেব ছিলেন না, টুকু, ঠিক আছে, উনি তো মনে হয় জেলে আছে কিনা যায় না, উনি পদত্যাগ করছে কিনা আমি ঠিক জানি না, ঠিক আছে। এখন ওই শিরিন শারমিন পদত্যাগ করলে ডেপুটি সরাসরি স্পিকার হবে কিনা, এটা একটা আইনগত ব্যাপার, ঠিক আছে। এগুলো নিয়ে আসলে ওই গ্যাঞ্জাম হয় না, তো আপনার আইনগুলো স্পষ্ট না, এগুলো আলোচনা হবে, পত্র পত্রিকা লেখালেখি আসবে, রিসেন্ট টাইমে আসবে, দেখবেন। যাই হোক, আসেন আর করি। ওই আনুপাতিক প্রতিনিধিত্বটা এটা লাগবে না? ইয়ার এখানে অবশ্যই লাগবে। ও এটা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দেখেন বাংলাদেশের বর্তমান সংসদ সিস্টেম হচ্ছে ওয়েস্টমিনস্টার সিস্টেম, এটা হচ্ছে ইউকের। আর অধিকাংশ রাজনৈতিক দল হচ্ছে আনুপাতিক প্রতিনিধিত্ব, না, এটা নিয়ে তো হচ্ছে প্রচুর লেখালেখি হয়েছে, ঠিক না? মানে প্রতিদিন পত্র পত্রিকায় লেখালেখি হইতো। এই ইয়াপু, এনিয়াপু, নাসরিন আপু, আপনারা পড়ছিলেন না এটা জি ভাইয়া, 47-এ? এই দিনের বলেন জন্য দেখি, পড়েছি। বলেন কি পড়ছেন, বলেন, মনে আছে? ভুলে গেছেন? এনিয়াপু কোথায়, মনে নাই? আর কারো মনে নাই? আচ্ছা বলেন, কার মনে আছে? কারো মনে নাই? কেউ পারেন না এটা? আল্লাহ, ছি, প্রতিদিন পত্রিকায় আসতো এটা, প্রতিদিন। বা এটা মূলত হচ্ছে যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, মানে মানুষ হচ্ছে ব্যক্তিকে ভোট দিবে না, দলকে ভোট দিবে। তো দলকে ভোট দেওয়ার ফলে হচ্ছে এই যে সারা বাংলাদেশ থেকে যতজন মানুষ দলকে ভোট দিবে, ওটার প্রপোর্শনেট অনুযায়ী হচ্ছে দল সংসদীয় আসনে প্রতিনিধিত্ব করবে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কিরকম, খুব সিম্পল। আপনার ধরেন হচ্ছে 5 জন আপনার সংসদ ইয়ে আছে, দল আছে, 5টা দল আছে, ঠিক আছে। আর মানুষ আছে হচ্ছে আপনার 100 জন, জনসংখ্যা 100 জন ভোটার আছে, ঠিক আছে। এখন ধরেন হচ্ছে আপনার এই 5টা দলের মধ্যে একটা দল হচ্ছে 50% ভোট পাইছে, 50টা ভোট পাইছে, ঠিক আছে। আরেকটা দল পাইছে হচ্ছে আপনার ধরেন 20টা, ঠিক আছে। আর কেউ ভোটই পায় না। তাহলে আপনার ওই যে দলটা হচ্ছে 50টা ভোট পাইছে 100টা ভোটের মধ্যে, তার মানে সে হচ্ছে কি 50% ভোট পাইছে, ঠিক আছে। তাহলে ওনার মোট আসনের কয়টা আসন হবে ওনার, বলেন তো? 5টা। 5টা, ঠিক আছে। 50% আসনের, ঠিক আছে, মানে মোট যতগুলো আসন থাকবে তার 50% আসন পাবে হচ্ছে এ দল, যে দলটা সবচেয়ে বেশি কি পাইছে, আপনার ভোট পাইছে, ঠিক আছে। ভোটের সংখ্যা অনুপাত অনুযায়ী হচ্ছে আপনি সংসদে আসন পাবেন, এইটাই হচ্ছে আনুপাতিক। এটা খুব সহজ, এটা বাংলাদেশে কি এখন আছে নাকি নাই বলেন তো? নাই তো। আছে, আছে, ছোট পরিসরে আছে। কিরকম দেখেন,
সংরক্ষিত নারী আসন আছে না 50টা, সেই সংরক্ষিত নারী আসনটা কিভাবে ডিস্ট্রিবিউট করা হয় বলেন? এটা খুব সহজ। দেখেন আমাদের আসন আছে কয়টা? 300টা। 300টা, ঠিক আছে। নারী আসন হচ্ছে কয়টা ভাই? 50টা সংরক্ষিত। তাহলে কাটাকাটি করেন, 1/6 না? তার মানে কি পাইলাম? 6টা সাধারণ আসনের জন্য একটা সংরক্ষিত নারী আসন। 6টা সাধারণ আসনের জন্য একটা সংরক্ষিত নারী আসন, ঠিক আছে। তাহলে কোন দল যদি 6টা আসন পায় তাহলে তার নারী আসন কয়টা পাবে? একটা। একটা। কোন দল যদি 12টা নারী আসন পায়, 12টা সাধারণ আসন পায়, তার নারী আসন পাবে কয়টা? দুইটা। 2টা। এটা এইভাবেই তো চলতেছে। এটাই তো আপনার প্রতিনিধিত্বমূলক না? বুঝতে পারছেন ব্যাপারটা? কিন্তু ভাইয়া মানে কোন আসনগুলা পাবে এটা কিভাবে নির্ধারণ করবে তাহলে? ওগুলো তো সংরক্ষিত নারী আসনে তো কোনো আপনার আসন থাকে না, মানে কোনো সংরক্ষিত নির্দিষ্ট নারী এলাকা। আসনের ক্ষেত্রে না, যদি এটা আমাদের চালু হয় আর কি, হ্যাঁ, তখন এটাতে সমস্যা হবে না? হ্যাঁ, হ্যাঁ, এই যে মোমেন আপু, আপনি ভালো একটা পয়েন্ট নিয়ে আসছেন। এইটা হচ্ছে গণপ্রতিনিধিত্বমূলক যে আপনার রিপ্রেজেন্টেশন, যে গভর্নমেন্টটা ফর্ম হবে, পার্লামেন্টটা, এটা বড় আপনার নেতিবাচক পয়েন্টই হচ্ছে আপনি যেটা বলছেন সেটা, ঠিক আছে। এটা হচ্ছে মানে এই যে দেখেন যে আপনার আপনার আনুপাতিক প্রতিনিধিত্ব, এটা কিছু পজিটিভ দিক আছে, কিছু নেগেটিভ দিক আছে। আপনি যেটা নিয়ে আসছেন সেটা হচ্ছে নেগেটিভ দিক, ঠিক আছে। সেটা হচ্ছে কি, দেখেন ধরেন আপনি 50টা আসন পাইলেন, ঠিক আছে, কিন্তু কোন 50টা আসন আপনি বেশি পাবেন? ঠিক আছে, এখন ধরা গেল আপনি চট্টগ্রামের হচ্ছে আপনি বেশি ভোট পাইছেন। আচ্ছা, চট্টগ্রামের ভোটটাও না হয় চট্টগ্রামের আসনটা আপনাকে দিল, কিন্তু এখন বর্তমানে কি হয়, আপনি জানেন যে আপনার এমপি কে, আপনার আসনের এমপি কে, সে আপনার কাছে কিছু প্রতিশ্রুতি দিবে। সেই প্রতিশ্রুতি যদি সে কি করেন মিট না করে, তাহলে আপনি পরের বার তাকে ভোট দিবেন না, এটাও সে জানে। কিন্তু আনুপাতিক হারে যে আসবে, ঠিক আছে, সে যে আপনার এলাকার মানুষই যে সে আসনটাতে বসবে কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। দল পাবে, ধরেন হচ্ছে আপনার আসনে বিএনপি ক্ষমতা পাইছে, ঠিক আছে, একটা আসনটা দিছে আর কি। এখন বিএনপি এই আসনে যাকে ইচ্ছা তাকে এমপি বানাইতে পারে, ঠিক আছে। ধরেন আপনি চট্টগ্রামে আপনাকে বসাইলে হচ্ছে খুলনার একজনকে, তো সে তো হচ্ছে আপনাকে প্রতিনিধিত্ব করে না, আপনার এলাকার মানুষ না, ঠিক আছে। এগুলো হচ্ছে এই যে আনুপাতিক হারে নির্বাচন, আনুপাতিক প্রতিনিধিত্বের কিছু আপনার কি ফল্ট, এই ধরনের কিছু সমস্যা আছে। আবার ভালো দিক হচ্ছে কি, যেমন ধরেন হচ্ছে কখনো আপনি দেখবেন যেমন ট্রাম্প গতবার হেরে গেল না, ঠিক না? কিন্তু ট্রাম্প কিন্তু মোট ভোট বেশি পেয়েছিল, আপনারা কি জানেন? জিতছিল কে? বাইডেন। বাইডেনের চেয়ে ভোট বেশি পাইছিল কে? বাইডেন নাকি হিলারি? বাইডেন, বাইডেন, ঠিক আছে। ভোট বেশি পাইছিল কিন্তু, সরি সরি সরি, আমি শুনতে প্যাচ করতেছি, সম্ভবত আমি হিলারির কথা বলছি। হিলারি তো আসছিল না ফার্স্ট টাইমে? জি ভাইয়া। হিলারি কিন্তু ভোট বেশি পাইছিল, ঠিক আছে। এবং পরের বারও সম্ভবত ট্রাম্প বেশি ভোট পাইছিল, কিন্তু হেরে গেছে। বাংলাদেশও এটা হয়েছে। বাংলাদেশে এই পর্যন্ত যারা নির্বাচিত হয়েছে, সংখ্যাগরিষ্ঠ নির্বাচিত হয়েছে, কেউই 50% বেশি ভোট পায় নাই। সবাই 36-40% মতো ভোট পেয়ে আসন পাইছে কয়টা? আপনার প্রায় 180, ঠিক আছে, 200, 290, 292 ভোট কত? 30%, 36%। বাকি 70% মানুষই হচ্ছে ভোট দেয় নাই বা ডিস্ট্রিবিউট হয়েছে, কিন্তু একটা দল ক্ষমতায় পাইছে। এইটা একটা বড় সমস্যা, যে অধিকাংশ মানুষকে রিপ্রেজেন্ট করে না। তারা 36% মানুষকে রিপ্রেজেন্ট করার পরেও ওরা 100% মানুষের দায়িত্ব পাচ্ছে, ঠিক আছে। তাহলে প্রতিটা সিস্টেমেরই কিছু ফল থাকবে, কিছু ভালো দিক থাকবে আর কি, ঠিক আছে। এখন আপনার ইচ্ছা, আপনি যেটা সেটা নেবেন, ঠিক আছে। এগুলো জিজ্ঞেস করে ভাইবাতে আপনি সাপোর্ট করেন কিনা, কেন সাপোর্ট করেন না, ঠিক আছে, ব্যাখ্যা দেন, কেন সাপোর্ট করেন ব্যাখ্যা দেন আর কি, ঠিক আছে। যাক, দেখেন এগুলো নিয়ে প্রচুর আলোচনা হবে, তবে এখন না। দেখেন জাতীয় আসলে আপনারা পড়াটা পড়বেন ভাই রিটেনের সময়, বুঝছেন। ভাইবাতে পড়াটা সহজ, সরি পিলিতে, ঠিক না? এই যারা রিটেন দিচ্ছেন তারা বলেন দেখি কোনটা সহজ, পিলি নাকি রিটেন? এনি আপু, কোনটা সহজ লাগছে আপনার?
সব কঠিন না? সব কঠিন। রিটেন বোঝা লাগে, বাট মনে হয় ওটা ইজি। রিটেন ইজি লাগছে? আচ্ছা, আমার কিন্তু রিটেন টাফ লাগে। ঠিক আছে, আমার আমার ফ্রেন্ড যাদের সাথে কথা, রিটেন সো টাফ। কেন টাফ লাগে বলি ভাই, প্লিজ না। ধরেন আপনি ম্যাথে ভালো, ঠিক আছে, মেন্টালে ভালো, বাংলায় ভালো, আপনি টিকে যাবেন। দুই তিনটা সাবজেক্ট ভালো হলে ধুম করে টান দিয়ে টিকে যেতে পারবেন। ঠিক আছে, প্লিজ সমস্যা হচ্ছে আমরা ফার্স্ট টাইম চান্স পাই না তো, বা অনেকে চান্স পায় না, ওরা খুব ভয় পায়। ঠিক আছে, এটা। আর রিটেনে পড়াটা কেন টাফ? আপনার রিটেনে হচ্ছে কোনো আপনি সিলেবাসই পাবেন না, বুঝছেন? বাংলাতে আপনি গ্রামারের সিলেবাসটা পাবেন, আর বাকি কি যে কই থেকে আসবে ইউ ডোন্ট নো। আপনি ভাব সম্ভাষণ কয়টা পড়বেন, কোন জায়গা থেকে আসবে, সারাংশ কোনটা আসবে, ডায়ালগ কি আসে, রচনা কি আসে, আপনি পাগল হয়ে যাবেন। ইংলিশের অবস্থা আরো মারাত্মক। ঠিক আছে, আপনি কম্প্রিহেনশন কোনটা আসবে, অ্যাসে কোনটা আসবে, অনুবাদ কি আসবে, কোনো সিলেবাস নাই। ঠিক আছে, ম্যাথেরও কোনো সিলেবাস নাই, যা ইচ্ছা তা আসতে পারে। আর ইন্টারন্যাশনাল তো ভাই পরীক্ষার আগের আধা ঘন্টা আগে নতুন টপিক দেখে যাওয়া লাগে। বাংলাদেশেও সেম। আপনি হয়তো, আমরা হয়তো দেখা যায় যে একটা বই ধরে পড়ি, কিন্তু কোনো সিলেবাস নাই কিন্তু। ঠিক আছে, তো রিটেনে যদি আমরা বেশি পড়তে চাই, তাহলে সবচেয়ে বেশি পড়া রিটেনে। আর যদি আপনি কম, আমরা যদি কম পড়তে চাই, তাহলে রিটেনে করাবো, কিন্তু পড়া বেশি রিটেনে, বুঝছেন? এখন কিন্তু বেসিক ক্লিয়ার থাকা লাগে, প্রিলি পড়াটা ফিক্সড। যাই হোক, আমি অনেকের কাছে অনেকগুলা হচ্ছে আপনার কঠিন সহজ মনে হয় আর কি। আমি রিটেনে প্রচুর সাফার করা লাগছে। মানে আমি শুধু বাংলাদেশের আমি 4টা বই পড়ছি। শিকড় পড়ছে, ইউনিক পড়ছে, তারপর হচ্ছে আপনার পড়ছে 45-এ, কি যেন বলে আপনার আর্কেরিয়ান না কি একটা পড়ছি, 3-4টা বই পড়ছি। নোট টোট তো আছেই, নিজে নোট করছে। ইন্টারন্যাশনাল তো বাজারে কোনো বই রাখি নাই ফাঁকা। হ্যাঁ, প্রচুর এফোর্ট দেওয়া লাগছে। এত এফোর্ট আমি পিলির জন্য দেই নাই মনে হয়। যাই হোক, দেখেন, জাতীয় সংসদ ভবন নির্মাণ কাজ শুরু হয় 61-তে, 1961 নির্মাণ কাজ শুরু হয়, শেষে হচ্ছে আপনার 82-তে। উদ্বোধন করা হচ্ছে ভালোবাসা দিবসের পরদিন, একদিন ছুটি। ঠিক আছে, যান প্রেম করে আসেন। ঠিক আছে, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, তার পরদিন হচ্ছে আপনি কি করছেন, সংসদ অধিবেশন বসছেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে হচ্ছে এটা গেল। তারপর হচ্ছে এটার আয়তনটা একবার চলে আসলো 215। দেখেন, এটা হচ্ছে আপনার শেরে বাংলা নগরে, আপনার হচ্ছেন নকশাকারী হচ্ছে লু আই ক্যান। এটা পড়বেন লুক আই ক্যান, দেখো আমি পারি। ঠিক আছে, আর সহকারী স্থপতি হচ্ছে মাজহারুল ইসলাম। আর লু আই ক্যান মারা যান, ওটা শেষ করে হচ্ছে হেনরি উইলকট। ঠিক আছে, সংসদ ভবনের পিছনে আছে ক্রিসেন্ট লেক। এটা একটা স্টোরি আছে। আপনার এখানে হচ্ছে আপনার বলা হইতো আর কি, যে এখানে এই লেকের মধ্যে আপনার স্ট্রং আপনার আর্টিফিশিয়াল ম্যাগনেট আছে। ঠিক আছে, যখন আপনি এটা অন করে দিবেন, তখন এটার উপরে যদি কোনো মিসাইল বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হইতো, তাহলে ওই ম্যাগনেটটা হচ্ছে আকর্ষণ করে ওই আপনার অস্ত্রগুলাকে হচ্ছে এই লেকের মধ্যে ফেলে দেয়। এতে হচ্ছে আপনার স্থাপনাটা হচ্ছে মানে ফ্রি ফ্রম টেরর থাকে আর কি। এগুলো তো এখন আর কাজ করো না, এখন তো আসলে অ্যান্টি মিসাইল প্রযুক্তি আছে আর কি, যেটা লাগবে না। ভিত্তিপ্রস্তর স্থাপন করে আইয়ুব খান, উদ্বোধন করে হচ্ছে প্রেসিডেন্ট আব্দুল সাত্তার। ঠিক আছে, এরশাদের সময় এরশাদের পুতুল প্রেসিডেন্ট বলা হতো আর কি ওনাকে। ভবনের উচ্চতা হচ্ছে 46.5 মিটার। 46.5 মিটার, এটা হচ্ছে 9 তলা। ওকে, তারপর হচ্ছে আয়তন হচ্ছে 215 একর। এটা একবার পরীক্ষা আসছিল, 215 একর। ঠিক আছে, প্লাজা হচ্ছে মেইন প্লাজা, দক্ষিণ প্লাজা, প্রেসিডেন্সিয়াল প্লাজা। আপনারা ওশান প্যালেস, কি প্যালেস যেন, কক্সবাজার হোটেলটা, সি প্যালেস। সি প্যালেসে একটা প্রেসিডেন্সিয়াল প্লাজা আছে, জানেন? ওদের আপনার দুইটা প্লাজা আছে, একটা হচ্ছে ক্রাউন প্লাজা, আর একটা হচ্ছে আমি ভুলে গেছি কি, ওয়েস্টার্ন প্লাজা মনে হয়। ওয়েস্টার্ন প্লাজা হচ্ছে খুবই ফালতু, ভাঙাচোরা। ক্রাউন প্লাজাটা অনেক কস্টলি, নিয়ারলি 5 স্টার। এখানে প্রেসিডেন্সিয়াল সুইট নামে একটা রুম আছে আর কি, একটা ফ্লোরে। ওটা পার নাইট ভাড়া হচ্ছে সম্ভবত 1.5 লাখ টাকা। থাকবেন কক্সবাজারে, এক রাতে ভাড়া 1.5 লাখ টাকা। আমি ইয়াতে ছিলাম ওই পাশে আর কি, আমি এটা ভাড়া তো দেখে তাকাইছি, আমি ভাবছি কি রে ভাই, মানুষ আইসে এখানে থাকে কেন?
একদিনে আপনি 1.5 লাখ টাকা মানে একটা রুম ভাড়া দিবেন? একটা রুম না, নিশ্চয়ই এখানে ফ্ল্যাট টাইপের বিশাল বড় একটা মানে ফ্ল্যাটে থাকবে আর কি, ঠিক আছে? দেখ আমার ভাই এত বড় লোক হওয়ার ইচ্ছা নেই, আল্লাহ মোটামুটি সৎভাবে চালাইলি হচ্ছে। বেশি এক্সপেন্সিভ না এটা, বেশি এক্সপেন্সিভ আমি চিন্তাও করতে পারতেছি না ভাই। যাই হোক দেখেন, আমাদের মোট সংসদের মোট আসন হচ্ছে 350টা আসন। আমাদের আসন 350টা, ঠিক আছে? 300টা হচ্ছে সরাসরি ভোটে, 50টা সংরক্ষিত। বর্ষার আসন 54টা, তাহলে আর 4টা আপনি এক্সটেন্ড করতে পারবেন। 1 নম্বর আসন হচ্ছে পঞ্চগড়, একদম উত্তরে। 300 নম্বর আসন হচ্ছে বান্দরবন, ঠিক আছে? তাহলে 298, 299, 300। 300 নাম্বারটা হচ্ছে বান্দরবন, ঠিক আছে? তাহলে 298 কোনটা পর্যন্ত? খাগড়াছড়ি, খাগড়াছড়ি। তারপর রাঙামাটি, বান্দরবন। রাঙ্গামাটি। খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, এই তিনটাকে বলা হয় একক সংসদীয় আসন বিশিষ্ট জেলা। প্রতিটা জেলাতে আপনার আসন থাকে অনেকগুলা। ঢাকাতে কয়টা আসন আছে? ঢাকা 7, 10 শোনা যাবে না, ঠিক আছে? তার মানে ঢাকায় অনেকগুলো আছে, চট্টগ্রামে অনেকগুলো আছে, ঠিক কয়টা আছে আমার ঠিক খেয়াল নাই, অনেকগুলো থাকে। তো এই আসন আপনার থাকে কিসের উপরে বেস করে বলেন তো? সংখ্যা। জনসংখ্যার উপরে, জনসংখ্যার উপরে, ঠিক আছে? জনসংখ্যা বেশি কম হলে, বেশি হলে আসন বেশি হবে, জনসংখ্যা কমলে। তো দেখেন খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবনে যেহেতু হচ্ছে মানুষ কম, ঠিক আছে, জনসংখ্যা কম, সেহেতু হচ্ছে কি ভাই, সেহেতু হচ্ছে ওই একটা আসন দিয়ে হচ্ছে একটা জেলা কাভার হয়ে যাচ্ছে। কেমন? তাহলে খেয়াল রাখবেন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন। দেখেন সবচেয়ে বেশি আসন ঢাকায় 20টা। কয়টা আসন পাই? ঢাকায় 20টা আসন, চট্টগ্রামে হচ্ছে 16টা আসন, ঠিক আছে? আপনারা কি জানেন কে কততম আসনের? আচ্ছা, তারপর ঢাকা সিটি কর্পোরেশনে একটা লাগবে না, এটা আমাদের, আমরা কম ভোটার আছে এগুলো আমাদের লাগবে না। একটা করে সংসদীয় আসন আছে 3টা জেলায়, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, ঠিক আছে? এটা পড়লে হবে। আমাদের সংসদে 2জন রাষ্ট্রপ্রধান বক্তব্য দিচ্ছেন, বক্তৃতা করছেন। একজন হচ্ছে জোসেফ মার্শাল টিটো, মার্শাল জোসেফ টিটো। আপনাদের জোসেফ না কি যেন, রাফসান আর কি যেন বিয়ে করতেছে কালকে ফেসবুকে। আচ্ছা, জাফার না জাফর, জাফার মনে হয়। কালকে ডিভোর্স হয়ে যাচ্ছে তাহসানের, আজকে ওদের বিয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা আসুন দেখে, রাষ্ট্রপতি ও সংসদের সম্পর্ক, এগুলো পড়া লাগবে না, ঠিক আছে? কে? অনেক আগে। আচ্ছা দেখেন, এগুলো পড়া লাগবে না, এটা আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে রাষ্ট্রপতি এবং সংসদের সম্পর্কটা কি, বোঝেন, পরীক্ষা আসবে না, বুঝতে হবে, ঠিক আছে? দেখেন, ওই আপনার রাষ্ট্রপতি মূলত হচ্ছে সংসদের অধিবেশন আহ্বান করে। অধিবেশন বসে না ভাই, প্রশ্ন তোলে, প্রশ্ন অ্যান্সার পর্ব হয়, তারপর আইন পাস হয়, এই যে বসে সংসদে, এটা অধিবেশন বলে। এই অধিবেশনটা আহ্বান করে রাষ্ট্রপতি, ঠিক আছে? প্রথম অধিবেশনে ভাষণ দেয় কে বলেন তো? রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি। ঠিক আছে? আপনি যখন কোনো আইন পাস করেন, সেটা পাস করতে কার কাছে পাঠান? রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি বললো যে আচ্ছা আইনটাতে কেমন জানি লাগতেছে, একটু চেঞ্জ করা যায় কিনা দেখো। উনি এটা আবার পার্লামেন্টে পাঠাবে। পার্লামেন্ট বললো যে আচ্ছা রাষ্ট্রপতি যেহেতু চেঞ্জ করতে বলছে, চলো একটু চেঞ্জ করি। কিংবা বলতে পারে রাষ্ট্রপতি বললে বলুক, আমি চেঞ্জ করবো না। পার্লামেন্ট আবার রাষ্ট্রপতির কাছে ফাইলটা পাঠাবে, একই ফাইল। তাহলে সেটা রাষ্ট্রপতি কি আর ব্যাক করতে পারবে নাকি পারবে না? পারবে না। পারবে না। রাষ্ট্রপতি শুধু একটা ফাইল একবার ব্যাক করতে পারেন, এর বেশি পারেন না, ঠিক আছে? ওকে, এবার দেখেন যে আপনার যে রাষ্ট্রপতি পারমিশন ছাড়া অর্থ বিল সংসদে উত্থাপন করা যায় না। কি করা যায় না ভাই? রাষ্ট্রপতির পারমিশন ছাড়া আপনি সংসদে অর্থ বিল উত্থাপন করতে পারবেন না। আবার রাষ্ট্রপতি আপনার হচ্ছে কি অর্থ বিল ফেরত পাঠাতে পারেন না, তাকে অবশ্যই কি করা লাগবে? অবশ্যই সাইন করতে হবে, ঠিক আছে? এইগুলাই লিখছে আর কি, এখানে তেমন কিছু নেই। ফয়সাল ভাই, আপনার ভালো আছে বলতে ভয় হয় কেন বলেন?
মুখলে মানুষের নজর লেগে যাবে। আপনার টেলিগ্রাম স্ট্যাটাস, জাস্ট হ্যাভিং ফান। স্পিকার, ডেপুটি স্পিকার, ওকে দেখেন, স্পিকার ডেপুটি স্পিকারের বেতন ভাতা হয় হচ্ছে সংযুক্ত দায়মুক্ত তহবিলতে, ঠিক আছে? পরে দেখবো আমরা পরের ক্লাসে, সংবিধানের ক্লাসে। স্পিকার পদ বা ডেপুটি স্পিকার পদ শূন্য হয় কখন? যদি সংসদ সদস্য না থাকেন। ওনার সংসদ সদস্য পদটাই চলে গেছে, তাহলে সেই স্পিকার থাকবে না। তিনি যদি মন্ত্রী পদ গ্রহণ করেন, তিনি কি হয়ে গেল? মন্ত্রী পদ বা মন্ত্রী পোস্টটা গ্রহণ করছে, ঠিক আছে? এছাড়া আরো অনেকগুলা কারণ আছে। স্পিকার আপনার যদি মারা যান, সেক্ষেত্রে হচ্ছে পদটা শূন্য হয়ে যাবে, ঠিক আছে? বা মস্তিষ্ক বিকৃতি ঘটে, শারীরিকভাবে অক্ষম, এগুলো রিটেনে ভালো করে পড়বেন আর কি, ঠিক আছে? দেখেন, রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার সাথে স্পিকারের পদ শূন্য হয় সাথে, ঠিক আছে? এটা সাথে সাথে হলে আরো সুন্দর হইতো। মানে কোন রাষ্ট্রপতি ছাড়া থাকবে না, স্পিকার ছাড়া থাকতে পারে, কিন্তু রাষ্ট্রপতি ছাড়া থাকবে না, ঠিক আছে? কারণ হচ্ছে আপনার যে ওই শাসন বিভাগ যা করবে সেহেতু আপনার রাষ্ট্রপতির নামে গৃহীত হবে। তো তিনি না থাকলে কাজ কেমনে করবে? তো আপনি রাষ্ট্রপতি আপনার অসুস্থ হওয়ার সাথে সাথে কি হয় জানেন? ধরেন রাষ্ট্রপতির অপারেশন হবে, যেমন কয়েকদিন আগে আপনার হচ্ছেন আপনারা দেখছেন এই বাইডেনের অপারেশন হয়েছে না, বাইডেনের, আপনারা খেয়াল করছিলেন? যখন বাইডেনের অপারেশন হয়েছে, অপারেশন থিয়েটারে ঢোকানোর আগে সাময়িক সময়ের জন্য রাষ্ট্রপতি করা হয়েছিল কাকে বলেন তো? কমলাকে। জানেন না এটা? কমলাকে দেখছিলেন? এটা নিউজটা পড়ছিলেন? পড়ার নাই না? এই ইয়াদের পড়া উচিত আপনার রিটেন ব্যাচ যারা ছিলেন, ঠিক আছে? আপনার বাইডেনের হচ্ছে একটা অপারেশন হচ্ছিল, হি ওয়াজ সিক। এমন সময় ওনার অপারেশন থিয়েটারে ঢোকার আগে কমলাকে রাষ্ট্রপতি, অস্থায়ী রাষ্ট্রপতি কি করা হয়েছে? আপনার শপথ বাক্য পাঠ করানো হয়েছে। কেন? কারণ হচ্ছে বাইডেন যদি অপারেশন থিয়েটারে কোনোভাবে হচ্ছে মারা যান, বা উনি অপারেশন থিয়েটারে অপারেশন চলাকালীন সময় যদি কোনো শত্রুপক্ষ হামলা চালায় ইউএস এর উপরে, তাহলে হচ্ছে দেশকে নেতৃত্ব কে দিবে? আপনি বলেন ভাইস প্রেসিডেন্টই তো। হ্যাঁ, ভাইস প্রেসিডেন্ট, আপনার প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টের ক্ষমতা আছে, তবে প্রেসিডেন্ট না থাকলে সাথে সাথে ভাইস প্রেসিডেন্ট হয়ে যায় না। এটার জন্য আপনার কিছু প্রসিডিউর আছে, শপথ বাক্য পাঠ করানো লাগে, হ্যান ত্যান। তো ওই ইন দ্য মিন টাইমে যদি রাশিয়া আক্রমণ চালায় ফেলে, চীন আক্রমণ চালায় ফেলে, বা কোনো ঝামেলা হয়, ডিসিশন কে দিবে? কারণ প্রেসিডেন্ট না থাকা মানে এমন না যে ভাইস প্রেসিডেন্ট যা ইচ্ছে তা সাইন করে দিতে পারবে, ঠিক আছে? তাহলে এটা কি আপনার কিছু সিস্টেম আছে আর কি, আইন অনেক প্যাচেলা। এখন রাষ্ট্রপতি মারা গেছে, শাসিত স্পিকার হচ্ছে কি হয়ে যাবে? স্পিকারের পদ শূন্য হয়ে যাবে। স্পিকারের পদ শূন্য হয়ে যাবে মানে হচ্ছে স্পিকার রাষ্ট্রপতি হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে? এখন স্পিকারের পদ শূন্য হলে ডেপুটি স্পিকারের পদ শূন্য হবে, কারণ ডেপুটি স্পিকার হয়ে যাবে। এটা অটোমেটিক কিনা আই ডোন্ট নো, আসলে এটা আসলে আমার জানার প্রয়োজন হয় না দেখে আমি জানি না, বাট আমি জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো, ঠিক আছে? দেখেন, গণপরিষদের স্পিকার হচ্ছে শাহ আব্দুল হামিদ, গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ, ঠিক আছে? এখন দেখেন যে গণপরিষদ, এগুলো হয়তো আমরা এখন পড়ায় ফেলি। দেখেন যে আপনার 1972 সালে অধিবেশন বসছে, প্রথম অধিবেশন, দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম অধিবেশন, ঠিক আছে? স্পিকার, আগের স্পিকার আইসা নতুন একজনকে স্পিকার কি করে যায়? নির্বাচন করে যায়। আপনাদের মধ্য থেকে স্পিকার হইতে কে কে আগ্রহী হাত তোলেন। এইবার বলে ওনার পক্ষে কে আছেন হাত তোলেন, ওনার পক্ষে কে আছে হাত তোলেন, এরকম করে বলে, ঠিক না? এখন 72 তো ভাই দেশই মাত্র স্বাধীন হয়েছে, তখন তো আগের স্পিকারের ছিল না। তখন এই সংসদ অধিবেশন প্রথমে চালানোর জন্য একজন সভাপতি নির্বাচন করেছে, সভাপতি। এই সভাপতির কাজ ছিল হচ্ছে উনি হচ্ছেন স্পিকার নির্বাচন করে দিয়ে যাবে, বুঝছেন? একদম প্রথম অধিবেশন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম অধিবেশনের প্রথম দিন একজন সভাপতি স্পিকার নির্বাচন করে দিছে। এই সভাপতির নাম কি বলেন তো? মনে আছে আপনাদের? জানা উচিত আপনাদের। এই সাদিয়া আপু বলেন কি, আপনার ভুলে গেলে হবে এগুলা? ভাইয়া বুঝি নাই। ওই যে সভাপতি নির্বাচন করে না আপনার প্রথম 1972 সালের প্রথম অধিবেশনে। ডক্টর কামাল হোসেন নাকি ভাইয়া?
না না না, উনি তো ছিল আইনমন্ত্রী। ভাই আব্দুর রশিদ তর্ক তর্কবাগীশ। বাগিশ, রশিদ ইয়েস, তর্কবাগীশ। আব্দুর রশিদ তর্ক বাগিশ, ঠিক আছে। ওনাকে বলছে কি যে ভাই আমাদের তো এখন স্পিকার নাই, স্পিকার তো একজন লাগবে, এখন স্পিকার যেমন লাগবে এটা নির্বাচন করতে হবে, সে নির্বাচন প্রক্রিয়াটা আপনি করে দেন। ওই ওনার কাছ থেকে স্পিকার নির্বাচন করে দেওয়া, ওনার আসলে তর্ক বাগিশ। ওনাকে কেন ঠিক করছে, কারণ উনি তর্ক ভালো পারে, আপনি করে দেন আর কি, ঠিক আছে। তাহলে সভাপতি এসে বললো যে ঠিক আছে এবার হচ্ছে কে স্পিকার হতে চান, হাত তোলেন, হাত তুলছে শাহ আব্দুল হামিদ, তাকে স্পিকার বানিয়ে দিল। এরপরে বাংলাদেশে কখনো সভাপতি ছিল না, সবসময় স্পিকারই ছিল। বর্তমানে যদি এই আগামী সরকার ক্ষমতায় আসার পরে, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এরপর সরকার গঠন করবে, ঠিক আছে। তো সরকার গঠন করার পরে এইবারে সম্ভবত আগের সেই 1972 সালের মতো একজন সভাপতি নির্বাচন করার মাধ্যমে স্পিকার নির্বাচন করতে পারে। উই ডোন্ট নো যে নেক্সট প্রসিডিউর কি হবে, তবে সম্ভাবনা খুব বেশি। এগুলা হচ্ছে আপনার পত্রপত্রিকা খেয়াল রাখবেন, ফেব্রুয়ারিতে মানে আগামী মাসে সব জেনে যাবেন আর কি, ঠিক আছে। আজকে 13 তারিখ না, তাহলে দেখা যাচ্ছে আগামী ঠিক বরাবর 29 দিন পরে আপনারা বা 30 দিন পরে আপনারা হচ্ছে নিয়ে পাচ্ছেন, নির্বাচন পরবর্তী সময় সব পেয়ে যাবেন। তাহলে গণপরিষদের স্পিকার শাহ আব্দুল হামিদ আর ডেপুটি স্পিকার ছিল মোহাম্মদ উল্লাহ। এই শাহ আব্দুল হামিদ সাহেব দ্রুত মারা যান, ঠিক আছে। উনি মারা যাওয়ার কারণে হচ্ছে এই মোহাম্মদ উল্লাহ হচ্ছে স্পিকার হয়ে যান আর কি। দেখেন গণপরিষদের স্পিকার আর সংসদের প্রথম স্পিকারের পার্থক্য কি বলেন তো? গণপরিষদের স্পিকার মানে হচ্ছে নির্বাচনের আগে 72-এ, আর আপনার সংসদের প্রথম স্পিকার মানে হচ্ছে নির্বাচন হয়ে গেছে, ঠিক আছে। নির্বাচন হয়েছে, নির্বাচন হয়ে যাওয়ার পরে 1973 সালে আপনার নির্বাচনের পরে গিয়ে হচ্ছে ওনাকে কি করা হয়েছে, আপনার আবার স্পিকার নিয়োগ করা হয়েছে মোহাম্মদুল্লাহকে, ঠিক আছে। নিয়োগ না, ভোটাভুটির মধ্যে নির্বাচিত করা হয়েছে আর কি, ঠিক আছে। আর সংসদের প্রথম ডেপুটি স্পিকার হচ্ছে মোহাম্মদ বায়তুল্লাহ। সো যদি বলে সংসদের প্রথম স্পিকার ডেপুটি স্পিকারকে, আপনি দাগাবেন হচ্ছে বায়তুল্লাহ। যদি আপনাকে বলে গণভোটের প্রথম ডেপুটি স্পিকারকে, দাগাবেন মোহাম্মদ উল্লাহ। আর যদি বলে বাংলাদেশের প্রথম ডেপুটি স্পিকারকে, তাহলে কাকে দাগাবেন বলেন? মোহাম্মদুল্লাহ নাকি হচ্ছে বায়তুল্লাহ? কোশ্চেন বুঝছেন? আব্দুল্লাহ। বায়তুল্লাহ ভাইয়া, বায়তুল্লাহ। মোহাম্মদুল্লাহ হবে। মোহাম্মদুল্লাহ, বায়তুল্লাহ কেন? বাংলাদেশের প্রথম স্পিকার আপনি গণপরিষদকে বাদ দিবেন কেন? উনিও বাংলাদেশের মধ্যে না। ভাইয়া গণপরিষদে তো আব্দুল হামিদ। না না, আমি ডেপুটি স্পিকারের কথা বলতেছি। এই দুইজনের মধ্যে গণপরিষদের ডেপুটি স্পিকার আর সংসদের প্রথম ডেপুটি স্পিকার আর বাংলাদেশের প্রথম ডেপুটি স্পিকার। যদি বাংলাদেশ বলে তখন দাগাবেন হচ্ছে মোহাম্মদুল্লাহ, যদি বলে গণপরিষদ তাও মোহাম্মদুল্লাহ, আর যদি বলে সংসদের তখন হবে হচ্ছে মোহাম্মদ বায়তুল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন এই যে সংসদে মোট 50টা কমিটি আছে। এই যে আপনারা দেখেন যে নির্বাচনে হচ্ছে আপনার 350 জন আপনার মানুষ জিতে সংসদে যায়, ঠিক আছে। যাওয়ার পরে হচ্ছে আপনার 50-60 জনকে নিয়ে হচ্ছে কি করতেছে, একটা মন্ত্রী পরিষদ গঠন করতেছে। ধরেন 50 জনকে নিয়ে করলো, তাহলে বাকি 28 জনের কাজ কি? সংসদে যাওয়া, গিয়ে মাঝে মাঝে গল্পগুজব করা, এটা ওকে। এখন আপনার তাহলে ওনাদের কাজ হচ্ছে, ওনাদের সবার কাজ আছে, ওনাদের কাজ হচ্ছে আপনার এই যে চাপে রাখা। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কমিটি, ঠিক আছে। মোট 50টা কমিটি আছে, ঠিক আছে, 50টা কমিটি আছে। এর মধ্যে 11টা হচ্ছে সংসদীয় কমিটি, মানে সংসদের জন্য আছে 11টা, ঠিক আছে। আর হচ্ছে আপনার মন্ত্রণালয় সম্পর্কিত আছে হচ্ছে বাকি 39টা, টোটাল 50টা। মন্ত্রণালয় সম্পর্কিত মানে হচ্ছে ধরেন হচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য একটা কমিটি, তা অর্থ মন্ত্রণালয়ের জন্য কমিটি, ওর কমিটি, তার কমিটি, এভাবে অনেকগুলো কমিটি আছে। আর এই কমিটিতে হচ্ছে আপনার ওই যে বাকি সংসদ সদস্যগুলো আছে তাদেরকে অ্যালট করা হয়, ওরা হচ্ছে এখানে কোশ্চেন করে, ঠিক আছে, ওদেরকে চাপ রাখে, ওদেরকে নির্দেশ প্রদান করে, ঠিক আছে, এরকম আর কি। স্থায়ী কমিটির প্রধানের পদে হচ্ছে সভাপতি। সংসদের নিজস্ব সচিবালয় লাগবে না এটা আমাদের, ঠিক আছে।
সংসদ সচিবালয়ের প্রধান প্রশাসনিক দায়িত্ব হচ্ছে স্পিকারের, ঠিক আছে। আচ্ছা, পার্লামেন্টারি শব্দকোষ নিজের একটু পড়বেন, ঠিক আছে। এগুলা যেহেতু পিলিতে আসে না, আমি স্কিপ করে যাচ্ছি, কয়েকটা বলে যাই। ব্যালট তো পারবেন, ঠিক আছে। যে একটা হচ্ছে কোশ্চেন আপন স্টার মার্ক, তারকা চিহ্নিত প্রশ্ন, ঠিক আছে। তারকা চিহ্নিত প্রশ্ন হচ্ছে আপনার হচ্ছে আপনি যদি কোনো প্রশ্নের মৌখিক উত্তর চান, ঠিক আছে। যেমন ধরেন হচ্ছে আপনি দেখেন না সংসদের মধ্যে আপনি মন্ত্রীকে একটা কোশ্চেন করলেন, মন্ত্রীর দ্বারাই হচ্ছে আপনি উত্তর দিল আর কি, এগুলাকে বলে তারকা চিহ্নিত প্রশ্ন। মানে কোশ্চেনের মধ্যে আপনি স্টার মার্ক দিয়ে দিবেন। তাহলে স্টার মার্ক দেওয়া মানে হচ্ছে মন্ত্রী আপনাকে মৌখিকভাবে পার্লামেন্টে কি করবে জানাবে, ঠিক আছে। আর তারকা বিহীন হচ্ছে, ঠিক আছে, লিখিতভাবে উত্তর দেওয়া হয় আপনাকে, পার্সোনালি লিখিতভাবে একটা কোশ্চেন করেছেন আপনাকে দিয়ে দিবে আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে ওয়াক আউট মানে বের হয়ে চলে যাওয়া, এগুলো দেখবেন, ঠিক আছে। দেখেন এই আইনগুলো হচ্ছে একটু পড়তে হবে, আইনগুলো একটু মুখস্থ করবেন, ঠিক আছে। যে আপনার পারিবারিক মুসলিম পারিবারিক আইন হচ্ছে 1961 সালে, ঠিক আছে। মুসলিম পারিবারিক হচ্ছে 1961, এটা পরীক্ষা মানে চলে আসছিল। আন্তর্জাতিক অপারেটর লাগবে না, শিশু অধিকার লাগবে না, পারিবারিকটা লাগবে, এটা চলে আসছে 85 মানে 45 আসছে। পারিবারিক আদালত অধ্যাদেশ হচ্ছে 1985, ঠিক আছে। পারিবারিক ভাইয়া আদালতে এখন রিভিল হয়ে গেছে। এখন হ্যাঁ, বর্তমানে পারিবারিক আদালত আইন 2023, এটা রিভিল হয়ে গেছে 1985। আচ্ছা, এটা নতুন একটা আসছে, আচ্ছা রিপ্লেস হয়ে গেছে। 2023 সালে যে 2013 ওই আইন, এই আইনটার মাধ্যমে ওই আইনটা রিভিল করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আপডেট করে নিয়ে, ঠিক আছে। মাদকদ্রব্য লাগবে না, সার্বজনীন পেনশন লাগবে না, মানব পাচারও লাগবে না। আচ্ছা, আজকে হচ্ছে একটা ওই যে শিশু পাচার রোধ করার জন্য একটা হটলাইন চালু করছে, দেখছেন। এটা কিন্তু রিসেন্ট চলে আসতে পারে, ঠিক আছে, দেখে নিবেন। তারপর নিরাপদ সড়ক আইন হচ্ছে আপনার হচ্ছেন 2018, নিরাপদ সড়ক আইন 2018, ঠিক আছে। নিরাপদ সড়ক আইন 2018, নিরাপদ সড়ক আইন 2018। নিরাপদ খাদ্য আইন হচ্ছে 13, নিরাপদ খাদ্য আইন হচ্ছে 13, ঠিক আছে। নিরাপদ খাদ্য আইন 13, এগুলো দেখবেন আর কি কয়েকটা আইন বিষয় গুরুত্বপূর্ণ ধারা, এগুলো পড়া লাগবে না, স্কিপ করে চলে যান। এগুলো হচ্ছে ভাইবার সময় যারা পুলিশ দিবেন, অ্যাডমিন দিলে কিছু পড়া লাগে, পুলিশ দিলে তো পড়াই লাগবে। ওকে ফাইন, দেখেন সুপ্রিম কোর্ট, এগুলো তেমন কিছু নাই। এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি হচ্ছে পড়ানো লাগে না, সম্বন্ধে পড়াশোনা আলোচনা হবে, বাট আমি পড়াই দিচ্ছি, বাসায় টান দিতে পারবেন, ঠিক আছে। আপনার হচ্ছেন সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ আছে, একটা আপিল বিভাগ, একটা হাইকোর্ট। আচ্ছা, রাষ্ট্রপতি কোন বিভাগে বসে বলেন তো? সরি, প্রধান বিচারপতি কোন বিভাগে বসে, আপিল বিভাগে নাকি হাইকোর্ট বিভাগে? অ্যাপিলেট হাইকোর্ট ডিভিশন। বিভাগে। অ্যাপিলেট ডিভিশনে বসে, আপিল বিভাগে বসে আর কি, ঠিক আছে। দেখেন সুপ্রিম কোর্ট হচ্ছে গঠিত হচ্ছে প্রধান বিচারপতি অন্যান্য বিচারপতিদের নিয়ে। আর আপনার প্রথম নারী বিচারপতি হচ্ছে নাজমুন আরা সুলতানা, এটা পড়তে পারেন, বিশেষ করে মেয়েরা পড়বেন, ভাইবাতে জিজ্ঞেস করে। তারপর রাষ্ট্রপতি কারো পরামর্শ না নিয়ে প্রধান বিচারপতি এবং প্রধান বিচারপতির পরামর্শে অন্য বিচারপতিদের নিয়োগ প্রদান করতে পারেন, ঠিক আছে। দেখেন প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি এবং বিচারপতিদের শপথ বাক্য পাঠ করেন প্রধান বিচারপতি, ঠিক আছে। বিচারক সংখ্যা কয়জন হবে, আপনি নিয়োগ দিবেন কি দিবেন না, এটা ডিপেন্ড করবে হচ্ছে সলো কার উপরে, প্রধান বিচারপতির উপরে, ঠিক আছে। আচ্ছা দেখেন, এটা খুব মজা, সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা হচ্ছে বাংলাদেশের নাগরিক হওয়া লাগবে। কি ভাই? বাংলাদেশের নাগরিক হওয়া লাগবে, সুপ্রিম কোর্টে অন্য 10 বছর যাবৎ অ্যাডভোকেট হিসেবে কাজ করতে হবে, অথবা বাংলাদেশের কোন বিচার বিভাগীয় পদে 10 বছরের অসীম থাকতে হবে। এই 3 অর্ডার হচ্ছে আপনি অন্তত 2টা যদি হচ্ছে কি করেন, মিট করেন, আপনি হচ্ছেন কি হবেন, সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারবেন। এই জন্য দেখবেন হচ্ছে মানুষজন হচ্ছে আইনজীবী হইয়া আপনার কি করে, মামলা টামলা বাদ দিয়ে খালি রাজনীতি করে, ঠিক আছে। বিচারপতি হওয়া সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার কাইন্ড অফ ইজি আর কি। আপনার ওই জুডিশিয়ারি একদম পরীক্ষা দিয়ে আসাচ্ছে, খালি পলিটিক্স করুন, হয়ে যাবে, ঠিক আছে। এবং আপনার হচ্ছে ইয়াও করা লাগবে না, অনার্সও করা লাগবে না। আপনি মাস্টার অনার্স শেষ করে অন্যখানে 2 বছর একটা কোর্স আছে এলএলবি, ওইটা করে প্র্যাকটিস শুরু করে দিবেন, ঠিক আছে। আমিও করতেছি কিন্তু শেষ করতে পারতেছি না, প্রথম পরীক্ষাকে দেই নাই, সব রিটেনের মধ্যে পরীক্ষা পড়ে আর দেওয়া হয় না, ইনশাআল্লাহ নেক্সট টাইম। দেখেন পারিবারিক অধ্যাদেশে সব
পরিবারের সব গ্যাঞ্জাম নিয়ে আলোচনা করতে পারবেন না, ঠিক আছে? স্পেসিফিকলি 5টা বিষয়ের কথা উল্লেখ আছে। বিবাহ বিচ্ছেদ নিয়ে আপনি পারিবারিকভাবে সমাধান করতে পারবেন, যে ওকে ডিভোর্স দিয়ে যাচ্ছে, এত দেনমোহর ছিল, সবাই দিয়ে দাও, ঝামেলা শেষ। দাম্পত্য অধিকার, বিয়ে করছে কিন্তু হচ্ছে কি আপনার অধিকার দিচ্ছে না ওয়াইফকে, তাহলে সেটা আপনি পুনরুদ্ধার করতে পারবেন। দেনমোহরের টাকা নিয়ে গ্যাঞ্জাম সলভ করতে, ভরণ পোষণ দিচ্ছে না, এটা নিয়ে অভিভাবকত্ব, বাচ্চার অভিভাবক কি হবে দিচ্ছে না, কিন্তু বউকে পিটাইছে, ঠিক আছে, এটা নিয়ে হচ্ছে কি হচ্ছে আপনার দেন দরবার হচ্ছে, এগুলো কিন্তু স্ট্রংলি বেআইনি, এগুলো হচ্ছে আপনার সরাসরি ফৌজদারি আইনে চলে যাবে, ঠিক আছে? তার মানে আপনি এই 5টার বাদে বাকি সবকিছু আপনি রেগুলার আদালতে মামলা করতে হবে, ঠিক আছে? দেখেন, প্রশাসনিক ট্রাইব্যুনাল হচ্ছে আপনার সরকারি কর্মকর্তাদের জন্য একটা ট্রাইব্যুনাল। আপনার প্রমোশন আটকে রাখছে, চাকরিতে বের করে দিচ্ছে, আপনার পেনশন দিচ্ছে না, এই বিভিন্ন ইস্যুতে সরকারি কর্মকর্তাদের মধ্যে কিছু আপনার সরকারের সাথে কি হয়, আপনার ঝামেলা সৃষ্টি হতে পারে, তখন হচ্ছে আপনি প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করবেন, ঠিক আছে, রেগুলার ট্রাইব্যুনাল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সংবিধানে একটা সতর্কতা আছে, ঠিক আছে? চাকরি সংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য 7টা প্রশাসনিক ট্রাইব্যুনাল রয়েছে, ঢাকায় 3টা, চট্টগ্রাম, বগুড়া, বরিশাল, খুলনা। এটা লাগবে না আমাদের। মোবাইল কোর্ট, এটা অ্যাডমিনে জিজ্ঞেস করছে, আমাকেও জিজ্ঞেস করছে, সবাইকে জিজ্ঞেস করে, ঠিক আছে? মোবাইল কোর্ট পরিচালনা করতে পারে হচ্ছে নর্মালি অ্যাডমিন ক্যাডাররা, ঠিক আছে? সবাই পারে না, অ্যাডমিন ক্যাডাররা সবাই হচ্ছে ম্যাজিস্ট্রেট, ঠিক আছে? তবে এই ক্ষমতা হচ্ছে কি করতে পারে না, এক্সিকিউট করতে পারে না। এটা এক্সিকিউট করতে হলে আপনাকে হচ্ছে ডিসি আপনাকে পারমিশন দেওয়া লাগবে, নিয়োগ দেওয়া লাগবে আর কি, ঠিক আছে? মানে তো দেখেন, তো ডিসি নিয়োগ পাইলে হচ্ছে আপনি গিয়ে এটা ইউজ করতে পারবেন মোবাইল কোর্ট। এটা হচ্ছে 2009 সালে, ঠিক আছে? আইনটা হচ্ছে 2009 সালে বানানো হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে এবং অর্থদণ্ড করতে পারে, ঠিক আছে? অ্যাডমিন ক্যাডাররা ছাড়াও কারা কারা আপনার ইয়া করতে পারে, মিনিস্ট্রি পাওয়ার আছে বলেন তো? বর্তমানে আর্মিদের আছে না ভাইয়া? না বর্তমানে না, হ্যাঁ বর্তমানে আর্মি, নেভি, এয়ারফোর্সের আছে, বাট রেগুলার টাইমে বলেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাকি ভাইয়া? না, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট না, সার্জন না। সার্জন তো মোবাইল কেমনে করবে, ও তো অনেক 10 গ্রেড না ওরা, সার্জন তোমার 10 গ্রেড। দেখেন, তাহলে এই যে আপনার রেগুলার টাইমে অ্যাডমিন ক্যাডার, এর পরে হচ্ছে আপনার মেট্রোপলিটন এরিয়ার পুলিশ কমিশনার। বাংলাদেশের 10টা মেট্রোপলিটন এরিয়া আছে, ঠিক আছে? ওই 10টা মেট্রোপলিটন এলাকার 10 জন পুলিশ কমিশনার, এরপর পুলিশের প্রধান আর কি, আইজিপি, ওনারা হচ্ছে মিনিস্ট্রি পাওয়ার আছে, সবসময় আছে, ঠিক আছে? তবে নিজ নিজ এলাকায়, ঠিক আছে? আপনি ওই যে চট্টগ্রাম কমিশনার, আপনি গিয়ে ঢাকায় পারবেন না, কিংবা আপনি ধরেন চট্টগ্রামের একটা ইউএনও, ঠিক আছে? আপনি ইউএনও থাকা মানে কিন্তু অটোমেটিক মিনিস্ট্রি পাওয়ারটা চলে আসে আপনার কাছে, ঠিক আছে? কারণ আপনি ধরেন এক জায়গায় ইউএনও, আপনি এর ইউএনও, আপনি বিতে গিয়ে আবার মিনিস্ট্রেট হিসেবে বিহেভ করতে পারবেন না, নিজ নিজ এলাকার মধ্যে আর কি, ঠিক আছে? এর পাশাপাশি সরকার চাইলে যাকে ইচ্ছা তাকে মিনিস্ট্রেট ঘোষণা করতে পারে, পাওয়ার দিতে পারে, যেমন বর্তমানে আর্মিকে দিচ্ছে, নেভিকে দিচ্ছে, এয়ারফোর্সকে দিচ্ছে। সরকার চাইলে আপনাকেও দিতে পারে, ঠিক আছে? আমাকেও দিতে পারে, এখন দিতে পারে, সরকারের উপরে, ঠিক আছে? আর ম্যাজিস্ট্রেট 2 ক্যাটাগরি, ঠিক না? একটা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, একটা হচ্ছে কি জুডিশিয়াল। জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট। কার পাওয়ার বেশি? এক্সিকিউটিভের। জুডিশিয়ারি, এক্সিকিউটিভ না, জুডিশিয়ারি পাওয়ার বেশি, ঠিক আছে? কারণ জুডিশিয়ারি ল পড়ে আসছে, এক্সিকিউটিভের পাওয়ার কম, ওরা ম্যাক্সিমাম 2 বছরের কারাদণ্ড দিতে পারে, ঠিক আছে? আবার আপনি এটার বিরুদ্ধে কি করতে পারবেন, আপিলও করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন এই কিন্তু জুডিশিয়ারি পাওয়ার বেশি, তো সরকার চাইলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকেও জুডিশিয়ারি ক্ষমতা দিতে পারে, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার ইয়াতে আছে, ওই যে সিআরপিসি অ্যাক্ট, প্রচুর পড়ছিলাম ভাইবার আগে, কোনো কিছু জিজ্ঞেস করা নেই, ওইরা ফাটায় বলছিলাম, বুঝছেন? আল্লাহ, পেনিক করছিলাম, বুঝছেন? মানে অ্যাডমিন এগুলো লাগে তো, ম্যাজিস্ট্রি পাওয়ার আছে যে, তো ওই জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেসি, তারপর হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি, এগুলো নিয়ে ডিটেলস জেনে গেছিলাম, অত ডিপে যায় নাই, এগুলো পড়া লাগবে না। শাসন বিভাগ মানে তো বুঝছেন, ঠিক আছে? শাসন বিভাগ মানে হচ্ছে প্রধানমন্ত্রী, মন্ত্রী, অর্থমন্ত্রী, সকল মন্ত্রীরা মিলে আর কি, ঠিক আছে? ওনারা মূলত ক্ষমতা চালায়, ওনাই হচ্ছে মেইন। এখানে নিজেরা দেখবেন, এখানে আহামরি কিছু নাই।
ওয়ার্ডের প্রেসিডেন্স হচ্ছে পদক্রম, কার পদমর্যাদা কতখানি। একদম প্রথমে কি আছে বলেন তো? রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, তারপর মন্ত্রী, স্পিকার, প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, এরপর হচ্ছে স্পিকার, তিনি হচ্ছে স্পিকার। চারে হচ্ছে প্রাক্তন রাষ্ট্রপতি অথবা হচ্ছে আমি একটু ভুলে গেছি চারে কি। এটা ইম্পর্টেন্ট লাগে না তো, খুব বেশি দেখে নিবেন আর কি। এখানে একটা মজার কথা বলি, ঠিক আছে? সেটা হচ্ছে এসপি এবং ডিসি, ঠিক আছে, দুজনে হচ্ছে আপনার উপসচিব পদমর্যাদার, ঠিক আছে, পদ ভিন্ন আর কি, মোটামুটি একই পদমর্যাদার, ঠিক আছে। কিন্তু মানে এখন ধরুন আপনি ফ্রেন্ড হয়েছেন আর কি, ধরুন আপনি আর আমি, ঠিক আছে, একই বিসিএস এ ঢুকছে, একজন পুলিশে, একজন হচ্ছে অ্যাডমিনে, ঠিক আছে। একজন যে এসপি হইলো তার যে র্যাঙ্ক, একজন ডিসি হইলো, ঠিক আছে, তার র্যাঙ্কও সেম, কিন্তু প্রেসিডেন্সে ডিসি হচ্ছে 23, এসপি হচ্ছে 24, ঠিক আছে, পদক্রমে ডিসি উপরে, ঠিক আছে। এখন কিন্তু ওরা কিন্তু একই ব্যাচ বা সেম, ঠিক আছে। এই ডিসি একটা পদের জন্য এক পোস্ট আগে থাকে, কারণ উনি হচ্ছেন পুরা আপনার ডিস্ট্রিক্ট সামলায়, এবং এসপিও কিন্তু ডিসির সাথে মিট করা লাগে, ঠিক আছে। এবং একটা জেলার প্রধান আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা কি এসপি নাকি ডিসি? হুম, কে বলেন? ডিসি। ডিসি। এসপি না কিন্তু, বুঝছেন। এবং একটা উপজেলা কে, ওসি নাকি ইউএনও? ওসি তো অনেক নিচে, ঠিক আছে, ইউএনও, ইউএনও, ঠিক আছে। এইগুলোতে এই জন্য জ্ঞানজাম লাগে। এসপি এবং ডিসি কিন্তু সেম, ঠিক আছে, কিন্তু এই বিভাগের একটা জেলার হেড হচ্ছে ডিসি, এই জন্য মাঝে মধ্যে ডিসি স্যার মিটিং ডাকলে এসপি স্যার যায় না, একই পদমর্যাদা কিন্তু উনি উপরে, এই জন্য যায় না, প্রতিনিধি পাঠায় দেয়। এগুলো নিয়ে জ্ঞানজাম চলে, এগুলো ভাইবাদের জিজ্ঞেস করে, ঠিক আছে, কেন এসপি আসতেছে না, এসপি সাহেব না আসলে আপনি কিভাবে ম্যানেজ করবেন, ঠিক আছে। এগুলো অনেক মানে অনেক গ্যাঞ্জাম আছে এগুলোতে। রাষ্ট্রপতি দেখেন, রাষ্ট্রপতি হচ্ছে আপনার আপনার আমাকে জিজ্ঞেস করছিলাম আপনার যে ইউএনওর সাথে চেয়ারম্যানের কি আপনার মতমালিন্য আছে, ঠিক আছে, তো আপনি কিভাবে সামলাবেন আপনি ইউএনও হইলে, ঠিক আছে। এগুলো হচ্ছে ইন্টারেস্টিং কিছু কোশ্চেন আর কি। দেখেন, রাষ্ট্রপতি হচ্ছে শাসন ব্যবস্থার শীর্ষ ব্যক্তি হচ্ছে রাষ্ট্রপতি। আপনার সরাসরি রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে দুইবার, একটা 78-এ, একবার হচ্ছে কি 86-তে। কেন বলেন তো? কারণ ওই সময় হচ্ছে রাষ্ট্রপতি সহিত সরকার ব্যবস্থা চলমান আছে, বুঝলাম না, 75 থেকে 91, তার মধ্যে দুইটা নির্বাচন, একটা হচ্ছে 78, একটা হচ্ছে কত 86, ঠিক আছে। রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার সাথে সাথে স্পিকারের পদ শূন্য হয়ে যাবে, কারণ স্পিকার হচ্ছে রাষ্ট্রপতি হয়ে যাবে, এগুলো পড়বেন, এখানে কিছু নেই। দেখেন পদে রাষ্ট্রপতি হচ্ছে কিসের প্রধান বলেন তো? 12টা বেজে গেছে। দেখেন, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর, আপনার রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান, স্কাউটের প্রধান, এশিয়াটিক সোসাইটির প্রধান, ঠিক আছে, এগুলো তো পারবেন। মন্ত্রী, এরা একটু নিজেরা পড়বেন, ঠিক আছে, এখানে কিছু নাই আসার মতো আর কি। আপনার যেগুলো হচ্ছে আছে, যেমন ধরুন হচ্ছে আপনার এই যে অনুচ্ছেদ গুলো, এগুলো সব আমি পড়াবো সংবিধানে, ঠিক আছে, এগুলো কিছু নাই, জাস্ট এটা পড়বেন। পদাধিকার বলে প্রধান কে কি? একনেক এবং ন্যাকের প্রধান প্রধানমন্ত্রী। বিডা নিকার, ঠিক আছে, নিকারের ইংলিশ কি বলেন তো? এয়ার মানে কি? এয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ রিফরমেশন, রিফর্ম, ঠিক আছে। ওরা হচ্ছে এই যে দেখেন, ভৈরব 65তম জেলা হবে কি হবে না, ঠিক আছে, কুমিল্লা সিটি কর্পোরেশন হবে কি হবে না, এগুলো ঠিক করে হচ্ছে এই নিকার, ঠিক আছে। বেজা ব্যবসার প্রধান, তারপর জাতীয় পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি, এটা পরীক্ষা আসে, জাতীয়টা। আর জেলারটা কি বলেন তো? জেলা পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থা কমিটির প্রধানকে? ডেপুটি কমিশনার। ডিসি। আর উপজেলাটার প্রধানকে? ইউএনও, ঠিক আছে। এই জন্য অ্যাডমিন ক্যারিয়ারের মজা আছে, ঠিক না? মানে আপনি সবকিছুতে মোটামুটি ধরেন এঙ্গেজ থাকতে পারবেন, অনেক কাজের চাপ, মারাত্মক, ছুটি পাবেন না,
দেশে গ্যাঞ্জাম মানে ছুটি নেই আপনার, ঝড় সারাইছে ছুটি নেই আপনার, মানে অ্যাডমিন ক্যাডার হইলে মানে আরাম আছে, পুলিশের অ্যাডমিনে প্রচুর আরাম ভাই। আরাম বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে মানে কাজ করে মজা পাবেন, ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে কি প্রচুর কাজের চাপ, মানে একদম মানে ধরেন ফ্যামিলি টাইম তো শেষই, ছুটিই নাই। পুলিশের তো 24 ঘন্টা ডিউটি, অ্যাডমিনের সেম, ঠিক আছে। আমাদের আপু একটা জিজ্ঞেস করছিল, রাত 3টা বাজে হচ্ছে শুনলেন যে আপনার এলাকাতে কোনো মেয়ের বাল্য বিবাহ হচ্ছে, আপনি কি করবেন? আপনার চলে যাওয়া লাগবে, বিয়ে থামাইতে হবে না, ঠিক আছে। সো যারা হচ্ছে অনেক ফ্যাসিনেট করতেছেন, প্যারা করার জন্য রেডি থাকেন, ঠিক আছে। অন্তর্বর্তীকালীন সরকার 2024, এগুলো রিসেন্ট বই থেকে দেখবেন, এখানে তেমন কিছু নাই। দেখেন মন্ত্রণালয়, বাংলাদেশের মন্ত্রণালয় হচ্ছে 43টা, মোট মন্ত্রণালয়ের বিভাগ হচ্ছে 58টা, ঠিক আছে। সংস্থাপন মন্ত্রণালয়ের এগুলো পরীক্ষা আসে না, সংস্থাপন মন্ত্রণালয়ের নাম চেঞ্জ করে জনপ্রশাসন হয়েছে, মৎস্য পশু সম্পদের হচ্ছে মৎস্য প্রাণী সম্পদ, যোগাযোগ হচ্ছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, দেখা লাগবে না। দেখ এইগুলোর না মজার, এগুলো সব পড়ে আসছি আমরা। বলেন তো দেখি, চা বোর্ড রপ্তানি করি না আমরা, ইপিবি ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ হলে কার আন্ডারে আছে, কোন মন্ত্রণালয়ের? বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য, ঠিক আছে। তারপর প্যাটেন্ট, ডিজাইন, ট্রেডমার্ক মন্ত্রণালয়। শিল্প, ঠিক আছে। তারপর হচ্ছে স্থলবন্দর কোন মন্ত্রণালয়ের অধীনে আছে? নৌ পরিবহন। নৌ পরিবহন, সব পড়ে আসছি আমরা। দেখেন আপনার ডাক এবং টেলিযোগাযোগের ভিতরে আছে হচ্ছে সাবমেরিন কেবল গুলা, তারপর হচ্ছে বিটিআরসি এগুলা, ঠিক আছে। পানি সম্পদের আন্ডারে হচ্ছে যৌথ নদী কমিশন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে আছে এগুলা। গ্রন্থাগার কপিরাইট হচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, কপিরাইট সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আছে, ঠিক আছে। আচ্ছা চলচ্চিত্র হচ্ছে কি দেখেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় চলচ্চিত্র, ঠিক আছে। বিবিএস জনশুমারি করে পরিকল্পনা মন্ত্রণালয়, ঠিক আছে। আপনার যে আপনার অর্থনৈতিক সমীক্ষা করে বিবিএস, এগুলো পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে, ঠিক আছে। স্পার্সাস সাবমেরিন হচ্ছে প্রতিরক্ষা, সীমান্ত হচ্ছে স্বরাষ্ট্র, ঠিক আছে। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি প্রধানমন্ত্রী নিজে দেখে আর কি, ঠিক আছে, এখানে তেমন কিছু নাই। প্রশাসনিক কাঠামো দেখেন, প্রধান উপজেলা ইউএনও, ডিসি, তারপর হচ্ছে আপনার ডিভিশনের প্রধান, বিভাগীয় প্রশাসন, এরপর সচিবালয়, এটাকে বলে কেন্দ্রীয় প্রশাসন, ঠিক আছে। আচ্ছা আমরা একটু রাখি আজকে, ঠিক আছে। সচিবালয় আপনাদের কাজ হচ্ছে এটা পুরো ডিভিশন দিবেন, নেক্সট দিন হচ্ছে বেশি নাই কয়েক পেজ, নেক্সট দিন আমরা হচ্ছে শেষ করে দিও, ঠিক আছে। শেষ করে আমরা নেক্সট চ্যাপ্টার ধরবো আর কি। তাহলে আমরা একটু বলি, দাঁড়ান, আমরা এখন পড়তেছি কত, 8, 9 নাম্বারটা শেষ করবো, 9 নাম্বারটা শেষ করে আমরা আমার ইয়াতে চলে যাব 2, 3, এরপরে 4 থেকে শুরু করে টানা পড়তে থাকবো আমরা, ঠিক আছে। একটু বেশি পড়তে হবে আমাদের, যেমন আমি 8 অর্ধেক করে রাখছি, আপনাদের ফুল পড়ে রাখা লাগবে। সমস্যাগুলো আমাকে জানাবেন যে এই জায়গাতে সমস্যা হচ্ছে, আমি তো পড়াবই, বাট যেহেতু হচ্ছে পরীক্ষার আপনার হচ্ছে খুবই টাইম নিকটে চলে আসছে, ঠিক আছে, অ্যাক্সেস পড়তে হবে, খালি পড়তে থাকেন, ঠিক আছে। বলেন কোনো প্রশ্ন আছে কিনা? ক্লাসটা কি রেকর্ড আছে? রেকর্ড আছে। মানে